আসসালামু আলাইকুম। আমি আরাফ। ওয়ালাইকুম আসসালাম। তুমি কার সাথে এসেছো? জি, আমি একাই এসেছি। তুমি কি জানো এখানে সবাই লাইন ধরে কেন আসে? হুম, আমি পাত্র হিসেবে এসেছি। আমি বাসার সব কাজ করতে পারি। আপনারা যা বলবেন আমি তাই করে দিতে পারবো। আরাফের কথা শুনে সবাই হাসতে লাগলো। আরাফের কথা শুনে নদীর অ্যাসিস্ট্যান্ট বলে উঠল, এই পিচ্চি, এখানে মজা করো না, এখান থেকে যাও, অন্য কাউকে আসতে দাও। আসেন কেন? আমি এখানে পাত্র হিসাবে এসেছি। সবার মতো আমার ইন্টারভিউ নেন। আমাকে পছন্দ না হইলে বলে দিবেন। এভাবে অপমান করেন কেন? আরাফের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। সোনালি বলে উঠল, বাচ্চা হইলো, কথার জোর তো অনেক। এই শোনো, ফালতু সময় নষ্ট করো না। সবাই উঠে চলে গেল। আরাফ বলে উঠল, এটা কি ধরনের ব্যবহার? আপনারা যদি পাত্রের ইন্টারভিউ না নিবেন তাহলে বিজ্ঞাপন কেন দিয়েছিলেন? আরাফের কথা কেউ কানে না নিয়ে চলে যেতে নিল। সোনালি বের করে দেওয়ার ইশারা করলো। গার্ডে ধরে বের করে দিলে, আরাফ পাথর দিয়ে থাই গ্লাসে ঢিল মারলে সবাই চমকে উঠল। নদীর আব্বু রেগে বলল, ভারী ফাজিল ছেলে তো। নদীর আব্বু রেগে যেতে দেখে নদী সবাইকে ইশারা করে থাকতে বলে বলল, এই ছেলেটাকে ভেতরে নিয়ে আসো। ম্যাম, এসব কি বলছেন? নিয়ে আসো। নদীর কথা শুনে বাহিরে গেল। আরাফ আরেকটা ঢিল দেবে সাথে সাথে সোনালি গার্ডদের ইশারা করলে গার্ডরা আরাফকে তুলে ভেতরে নিয়ে যেতে লাগলো। আরাফ বলতে লাগলো, হচ্ছেটা কি? আমাকে ছাড়েন, না হইলে সবগুলোকে কামড় মারবো বলে দিলাম। গার্ডরা ওর কোনো কথা না শুনে ভেতরে নিয়ে গেল। বসার ঘরে নামিয়ে দিয়ে সবাই চলে গেল। আরাফকে নদী বসার ইশারা করলো। আমাকে মারার জন্য নিয়ে এসেছেন নাকি? আমাকে মারলে আপনার জীবন নিয়েও বিয়ে হবে না। চুপ। নদীর ধমক শুনে আরাফ চমকে গেল। নদী ইশারা করলে আরাফ বলল। আরাফ বসলো। নদী বলে উঠল, বয়স কত? 16। আরাফের কথা শুনে সবাই তো রাগে কিছু বলবে, তার আগে নদী ইশারা করে চুপ থাকতে ইশারা করলো। নদী আরাফকে বলল, আমার বয়স কত জানো? হ্যাঁ, 26। আমাদের বয়সের পার্থক্য কত? 10। এত তাড়াতাড়ি হিসাব? এইটা তো সহজ। আমি সঠিক সময় বিয়ে করলে তোমার মতো একটা বাচ্চা আমার থাকতো। 16 বয়সের ছেলেকে আপনি কি হেলায় হেলায় নিচ্ছেন নাকি? পাকনা কথা বন্ধ করে আমাকে বলো, তুমি এখানে এসেছো তোমার ফ্যামিলি জানে? না। তোমার ফ্যামিলি ছাড়া কিভাবে বিয়ে করবে? আম্মু অসুস্থ, ছোট বোন আছে আর আমি। তোমার বাবা কোথায়? বেঁচে নাই। ও সরি। তা বিয়ে কেন করবে আমাকে, এত বড় মেয়ে জেনেও? আপনি অফার দিয়েছেন, বাট আমার টাকাগুলো লাগবে। বাড়ি এসব আমার দরকার নাই। এইটুকু ছেলে, না লোভ কি? নিশ্চয়ই ওর আম্মু পাঠাইছে। আন্টি, মিথ্যা অভিযোগ দিবেন না। আমার আম্মু অসুস্থ, আম্মু জানে আমি কাজে আছি। আম্মু চুপ করো। টাকার জন্য আমাকে বিয়ে করবে? আমি তো লোভী ছেলেকে বিয়ে করব না। আমি চাই এমন একটা ছেলে যে আমার কথা মতো চলবে, আমাকে ভালোবাসবে, আমাকে অসম্মান করবে না। নম্র ভদ্র একটা ছেলে দরকার। সেইগুলো গুণের ভেতরে তোমার কোনোটাই নাই। আর তার থেকে বড় কথা, আমি দেখতে সুন্দর না, আমার মুখে একপাশে পুড়ে গেছে। তুমি আমাকে দেখলে তো বিয়ে করতে চাইবা না। নদীর কথা শুনে আরাফ কিছুক্ষণ ভাবতে লাগলো। তারপর আরাফ বলে ওঠে, দেখি আপনার মুখ। আরাফের কথা মতো নদী মুখ খুলতে আরাফ ভয় পেয়ে গেল। আরাফ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনার এই অবস্থা কেন? আপনার মুখ এমন কিভাবে হইল? আমার বয়ফ্রেন্ড আমার মুখে অ্যাসিড মেরেছিল। এখন বলো, আমাকে বিয়ে করবে? তোমার বয়সে অনেক বড়, তার উপরে আবার আমার মুখের এই অবস্থা। ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি হাত দিয়ে বেশি কাজ করতে পারি না, হাতেও সমস্যা আছে। এখন বলো, তুমি কি রাজি? আমাকে কিন্তু রান্না করে খাওয়াতে হবে, সাথে আমার সব কাজ করে দিতে হবে। এখন ভেবে দেখো কি করবে। আরাফ কিছুক্ষণ ভাবতে লাগলো। তারপর বলল, ওকে বিয়ে করব, কিন্তু আমাকে টাকাগুলো দিতে হবে। আরাফের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নদীর আব্বু বলে ওঠে, তারপরও বিয়ে করবে? আর এত ছোট ছেলে হয়ে অত টাকা দিয়ে কি করবে? আমার আম্মুকে চিকিৎসা করতে 5 লাখ টাকা লাগবে, আর সব খরচ মিলে 6 বা 7 লাখ টাকা লাগবে। আপনাদের থেকে 20 লাখ টাকার দরকার নাই। আমাকে 7 লাখ দিলে আমি ওনাকে বিয়ে করব, আর ওনার সব দায়িত্ব আমি পালন করব। আরাফের কথা শুনে সবাই বেশ অবাক হয়ে গেল। নদীর আব্বু বলে উঠল,
এত ছোট মানুষ, তোমার এত কিসের ঠেকা পড়েছে মায়ের জন্য এসব করার? মানুষকে তো একদিন মরতে হবে। তোমার তো সুন্দর জীবন আছে। তুমি মায়ের জন্য এমন মেয়ে বিয়ে করে সারা জীবন সবার মুখে বাজে কথা শোনার কি দরকার? সবাই বলবে তুমি একটা বিচ্ছিরি মেয়ের জামাই, তাও আবার বড় মেয়ের জামাই। শুনতে কতটা বিচ্ছিরি না? সবাই ট্রোল করবে তোমাকে। এসব বাদ দিয়ে যাও চলে। নদীর আব্বুর কথা শুনে আরাফ রেগে বলল, বাজে কথা বলবেন না। আপনি এমন জঘন্য কথা কিভাবে বলতে পারেন? আমার আম্মু আমার কলিজা, আমার জীবন দিয়ে হইলেও আমি তাকে সুস্থ করব। আর আমার বউ যেমন হোক, উনি আমার বউ। অন্য কথা শোনার সময় আমার আছে নাকি? বিয়ে একটা পবিত্র বন্ধন। জীবনসঙ্গীর হাত ধরে সারা জীবন কাটিয়ে দিতে চাই। রূপ দেখে আমি কাউকে ভালোবাসি না। আরাফের কথা সবাই যত শুনে তত অবাক হয়ে যেতে লাগলো। নদী বলে উঠল, শোনো, আমি তোমার আম্মুর সব খরচ দিয়ে দিচ্ছি। আমাকে তোমার বিয়ে করতে হবে না। আর এত পাকনামি না করে পড়াশোনায় মনোযোগ দাও। সোনালি, ওকে নিয়ে যাওয়ার যত খরচ আছে ওর আম্মুর চিকিৎসার সব দিয়ে দিবে। আপনি দাঁড়ান তো, কেন? দাঁড়ান। আরাফ নদীর কাছে গিয়ে নদীর হাত ধরে দাঁড় করিয়ে দিয়ে মাপতে লাগলো। আরাফ বলে উঠল, দেখেন, আপনার থেকে 1 ইঞ্চি বড় আছি। আমার সাথে আপনাকে মানাবে। দেখেন, আমি আর একটু মোটা হইলে আপনার সাথে একদম পারফেক্ট হয়ে যাব। আরাফের কাণ্ড দেখে নদীর আম্মু ফিক করে হেসে ফেলল। নদী বলে উঠল, ভালো, যাও, এখন থেকে সোনালি সব টাকা দিয়ে দিবে। আমি কি এখানে টাকা ভিক্ষা করতে এসেছি নাকি? আপনার আমাকে পছন্দ হয় নাই বলে দেন। আপনার টাকা আপনি নিয়ে বসে থাকেন, আমার দরকার নাই। আরাফ চলে যেতে নিলে সবাই অবাক হয়ে গেল। নদী বলে উঠল, টাকার জন্য বিয়ে করতে আসলে আর এখন এই কথা বলে উধাও হয়ে যাওয়ার মানে কি? বিয়ে করলে আপনি আমার আশেপাশে থাকবেন। আমি যখন ভালো জব করব, ইনকাম করব, তখন টাকাটা ফিরিয়ে দিতে পারবো। আর এখন বিয়ে না করে ভিক্ষা নিয়ে যাব নাকি? যত সব। পছন্দ না বলে দিলে হয়। নাটক করা শুরু করছে। আমি বলছি, ম্যাম আমাকে ভিক্ষা দেন। আমার মায়ের চিকিৎসা আমি নিজেই ব্যবস্থা করে নিতে পারবো। আরাফ কথাগুলো বলে চলে যেতে নিল। হুট করে নদীর আব্বু বলে উঠল, এই শোনো, এদিকে আসো। যাব না। আপনার মেয়েকে ভালো পাত্রের সাথে বিয়ে দেন গা। আমার থেকে ভালো পাত্র একটাও পাবে না। নেশাখোর জামাই পাইব যত সব। আমি কি দেখতে খারাপ নাকি? আর আমি কি খ্যাত নাকি? আমার বয়স কম হতে পারে। আপনার মেয়ের থেকে 1000 গুণ বুদ্ধি আমার আছে। আরে আমার কথা তো শোনো, আমি কি বলি সেটা তো শুনে যাবে নাকি? আরাফ এগিয়ে এসে বলল, জি বলেন। আপনার মেয়ের মতো মানবতা দেখাতে আসেন না? তুমি এখন এত রাগ দেখাচ্ছ। আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলে ভবিষ্যতে যে তুমি তাকে সিনিয়র বলে অপমান করবে না, তার কি গ্যারান্টি আছে? রাগের মাথায় তো কাউকে মানো না। আপনার মেয়েকে আমার হাতে দিবেন না, তাই অত ভালো ব্যবহার করে লাভ আছে? কে বলেছে দিব না? আমি দিব, বাট আমার কিছু শর্ত আছে। নদীর আব্বুর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নদী কিছু বলতে যাবে, সাথে সাথে নদীর আব্বু থামিয়ে দিল। আরাফ ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি শর্ত? প্রথম, আমার মেয়েকে কষ্ট দেওয়া যাবে না। আমার মেয়ের চোখের পানি পড়লে আমি তোমাকে ছাড়বো না। আমার মেয়েকে হাসি খুশি রাখতে হবে। দ্বিতীয়, আমার মেয়ের কথা মতো চলা লাগবে আর এখানে থাকা লাগবে। এটাই মেন কথা। মোট কথা, টাকা পয়সার যে ব্যাপার, খাওয়া দাওয়া, পোশাক সব আমরা দিব। তোমার কাজ থাকবে আমার মেয়ের সেবা করা। আমার একমাত্র মেয়ে এমন কারোর হাতে দিতে চায় না যে আমার মেয়ের হার্ট করবে। এমন ছেলের সাথে আমি বিয়ে দিব না। আমার মেয়ের খুশি মানে সেই ছেলের লাইফও ভালো হয়ে যাবে। নদীর আব্বুর কথা শুনে আরাফ কিছুক্ষণ ভেবে বলল, আর আমার আম্মু ভাই কই যাবে? তাদের ফ্ল্যাট দেওয়া হবে, তারা সেখানে থাকবে। তাদের দায়িত্বও নেওয়া হবে। ওকে, আমি রাজি। আব্বু, মাথা খারাপ হয়ে গেল নাকি? এই ছেলেকে কে বিয়ে করবে? হাঁটুর বয়সের ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। আরিফ, তুমি একটু দূরে যাবে? আমার ফ্যামিলির সাথে আমি কথা বলতে চাই। অবশ্যই। আরাফ সদর দরজার কাছে গেল। নদীর আব্বু সবাইকে বুঝিয়ে বলতে লাগলো। অনেক কিছু বোঝানোর পর নদী বলল, তুমি যেমন কল্পনা করছো আব্বু, তেমন তো নাও হতে পারে। এই ছেলে বড্ড চালাক। ধুর,
কিসের চালাক? ছোট মানুষ বেশি কথা বলে এই, বাট যেমন কনফিডেন্স ওর চোখে, আমার মনে হয় নিজের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবে। বাচ্চা বলদের ভালোভাবে কন্ট্রোল করা শিখে নিলে আর কোনো সমস্যা থাকে না, নিজের মতো গড়িয়ে নেওয়া যায়। সবাই মিলে টুকটাক কথা শেষ হলে আরাফকে ডাক দিল। আরাফ আসলেই নদীর আব্বু বলে উঠল, তোমার আম্মুকে নিয়ে আসো। তোমার আম্মুকে না জানিয়ে আমার মেয়ের সাথে আমি তোমার বিয়ে দিব না। আম্মুকে নিয়ে আসতে পারবো না। আম্মু কখনোই রাজি হবে না। তাহলে কিভাবে বিয়ে হবে যদি তোমার পক্ষে কোনো সাক্ষী না থাকে আর তোমার মা যদি রাজি না থাকে? সোনালি আপু আমার পক্ষের মানুষ হোক। আমি। হ্যাঁ দেখেন, আমার আম্মু প্রচণ্ড রাগী মানুষ, এই বিয়ে মেনে নিবে না। এরকম হয় না, তোমার আম্মুকে ছাড়াই বিয়ে হবে না। সবাই সেম কথা বলে আরাফ বলে উঠল, দেখি বাসায় যাই রাজি হয় নাকি। আমি গাড়ি পাঠাচ্ছি, তুমি গাড়িতে যাও, আর রাজি করিয়ে নিয়ে আসলে চলে আসো, না না হইলে গাড়ি পাঠিয়ে দিও। আচ্ছা, কিন্তু একটা কথা, আপনাকে আমার গার্লফ্রেন্ড হতে হবে। আমি আমার আম্মুকে বলবো আপনাকে আমি ভালোবাসি, আপনি আমার গার্লফ্রেন্ড। কি ফাজিল পোলা রে। আমি যা বলি সেভাবে করবেন, যদি নিয়ে আসতে পারি। ওকে, তুমি যাও। আরাফ নদীকে ভালোভাবে বুঝিয়ে গাড়িতে করে বাসায় চলে গেল। বাসার ভেতরে প্রবেশ করতে আরাফের আম্মু বারান্দা থেকে বলল, আরাফ, সারাদিন কই ছিলি? ভাইয়া, তুমি কই ছিলে? তুমি তো কাজে যাও নাই। আরাফ ওর আম্মুর কোলে মাথা দিয়ে পাটির উপরে শুয়ে পড়ল। আম্মু আমি একটা মেয়েকে ভালোবাসি, সেই মেয়েটা আমার থেকে বয়সে বড়। আম্মু আমি ওই মেয়েকে ছাড়া বাঁচব না। হোয়াট? তুই ভালোবাসার কি বুঝোস? বাসা কই মেয়েটার? আম্মু ওই মেয়েটার আগের বয়ফ্রেন্ড ওর মুখে অ্যাসিড দিয়েছিল, মুখে এক সাইডে পুড়ে গেছে। আম্মু আমি অনেক ভালোবাসি। ভালোবাসোস ভালো কথা, আমি আগে মেয়েকে দেখব। তাহলে চলো আমার সাথে। ভাইয়া, আমিও ভাবিকে দেখবো। আয় আম্মু, তুমি রেডি হয়ে নাও, গাড়িতে করে যাব। গাড়িতে যাবি মানে? মেয়ের বাবা বলছে যদি আমি তোমাকে রাজি করাতে পারি তাহলে আমার সাথে বিয়ে দিবে। মেয়ের বাবা বড় লোক নাকি? হুম। আম্মু প্লিজ তুমি আগে তাদের সাথে কথা বলে দেখবে, তারপর না হয় সিদ্ধান্ত নিও। আমি সত্যি বুঝতে পারছি না তুই আসলে কি করতে চাচ্ছিস। তুমি চলো প্লিজ। আরাফের আম্মু শাড়ি চেঞ্জ করে নিল। আরাফ রেডি হয়ে নিল। তিনজন গাড়িতে উঠে পড়ল। আরাফ ভাবতে লাগলো, আল্লাহ জানে এই আম্মু কি যে করবে। রেগে বাহিনী না হয়ে গেলে হয়। মিথ্যা তো বললাম, ধরা না পড়লে হইল। আর উনি আবার ভালোভাবে অভিনয় করতে পারবে কিনা। আমার যে আম্মু, এর কাছে তো কোনো কিছু লুকানো যায় না। আরাফ কথাগুলো ভাবতে ভাবতে চলে গেল। আরাফের আম্মু বাড়ির নাম পড়ার আগেই গাড়ি ভেতরে প্রবেশ করলো। আরাফ আরিফ ওর আম্মুকে ধরে ভেতরে নিয়ে যেতে লাগলো। আরাফের আম্মু বলল, এই এই, আমাকে কি দুইজন একেবারে অসুস্থ পাইছস নাকি? এমন ভাবে ট্রিট করস মনে হয় আমি হাঁটতেই পারি নাই। আমাকে ছাড় ছাড় বলছি। আর এত বড় বাড়ির মেয়ের সাথে প্রেম করতে তোরে কে বলছে? গরিব ঘরে কোনো মেয়েকে পাইলি না? না, ওনাকে ভালো লাগলে গরিব ঘরে মেয়েকে কেমনে ভালোবাসবো? ফাজিল। তিনজন ভেতরে প্রবেশ করতে সোনালি সবাইকে ডাকলো। নদীর আব্বু আম্মু বসার ঘরে আসলো। আরাফের আম্মুকে দেখে চমকে গেল। আরাফের আম্মু সামনে দুজনকে দেখে ঘাবড়ে গেল। আরাফের আম্মু বলল, আরাফ, এখান থেকে চল। আম্মু প্লিজ কথা তো বলো ওনাদের সাথে, ওনারা ভালো মানুষ। তুমি একবার কথা বলে দেখো। আরাফের আম্মুর হাত ধরে আরাফের আম্মু রেগে থাপ্পড় মেরে দিল। আরাফ হতভম্ব হয়ে গেল। আরাফের আম্মু চিল্লিয়ে বলে উঠল, এই বিয়ে কখনোই হবে না। এই বাড়িতে আমার কোনো ছেলের বিয়ে হবে না। কেন তুমি কথা বললে না? কিছু না, ওনাদের দেখে না কেন করে দিচ্ছ? তুমি কি ওনাদের চেনো? খালামণি। আরাফ অবাক হয়ে সিঁড়িতে থাকা মেয়ের দিকে তাকালো। নদী তাড়াতাড়ি করে নিচে এসে আরাফের আম্মুকে জড়িয়ে ধরে বলল, খালামণি, তুমি কোথায় চলে গেছিলে? খালামণি, আমাদের এই বাসার ঠিকানা কোথায় পেলে? এখানে বসো খালামণি। হাত ছাড়ো, আমি কারোর খালামণি না। আরাফের আম্মু নদীর হাত সরিয়ে দিয়ে আরাফের হাত ধরে নিয়ে যেতে নিলে নদী বলে ওঠে, আম্মু, তুমি খালামণিকে আটকাচ্ছ না কেন? যে থাকার জন্য আসে নাই তাকে আমি কিভাবে আটকাবো? যে সারা জীবন তার জিদের উপর থাকলো, তাকে আটকানোর ক্ষমতা আমার নেই। নদীর আম্মুর চোখে পানি গড়িয়ে পড়তে লাগলো। নদী দৌড়ে গিয়ে ওদের সামনে দাঁড়িয়ে বলল, খালামণি দাঁড়াও প্লিজ, এখান থেকে যেও না। খালামণি রাগ করে কত বছর থাকবে আর?
আরাফ ওনাকে তুমি কিভাবে চেনো? নদীর কথা শুনে আরাফ বলল, আপনি কে? আমার নাম কিভাবে জানেন? যাকে বিয়ে করতে চাইছো আমি সে। আরাফ অবাক হয়ে গেল। আরাফের আম্মু দাঁড়িয়ে গেল। আরাফের আম্মু বলল, হোয়াট? তুই যাকে বিয়ে করবি তাকে চেনোস না? তুই আমাকে মিথ্যা বলছিস? আরাফের আম্মু রেগে মারতে যাবে, সাথে সাথে বুকে হাত দিয়ে পড়ে যেতে নিলে নদী আরিফ ধরে ফেললো। ড্রাইভারকে ডাকলে গাড়ি নিয়ে বের হলো। আরাফের আম্মুকে গাড়িতে তুলে নিয়ে যেতে লাগলো। আরিফ কান্না করতে লাগলো আর ওর আম্মুকে ডাকতে লাগলো। হসপিটালে নিয়ে গেলে অপারেশনের সব ব্যবস্থা নদী করলো। নদীর আব্বু আম্মু জেনে ছুটে হসপিটালে চলে আসলো। নদীর আম্মু বলল, আমার বোনের কি অবস্থা নদী? অপারেশন চলছে আম্মু। নদীর আম্মু আরিফকে হাওমাও করে কান্না করতে দেখে আরিফ পাশে বসে বুকের সাথে জড়িয়ে নিয়ে কান্না করতে করতে বলল, বাবা কান্না করিস না, কিচ্ছু হবে না, আল্লাহ রাহিলাকে ঠিক করে দিবে। সব দোষ ভাইয়া। ও যদি আপনাদের বাসায় না নিয়ে যেত তাহলে এমন কিছুই হইতো না। আরিফ আরবকে লাথি মারতে যাবে, সাথে সাথে নদী এসে পা সরিয়ে দিয়ে বলল, পিচি, ওর কি দোষ? তোমার আম্মু অসুস্থ তো ছিল, এখানে ওর দোষ কেন দিচ্ছ? ওই কি কম ভেঙে পড়েছে? ওর তো মা হয়, ওর কি কম কষ্ট হচ্ছে নাকি? ওই ছোট, তুমিও তো ছোট। কান্না না করে আল্লাহর কাছে দোয়া করো, উনি নিশ্চয়ই খালামণিকে সুস্থ করে দেবেন। আরব নদীর দিকে ফেলফেল করে তাকিয়ে থাকলো। আরব যেন পাথর হয়ে গেছে। অনেকক্ষণ পর ডাক্তার আসলে আরব ডাক্তার কিছু বলবে সেই শক্তিটুকু পাচ্ছিল না। আরব উঠে পড়ে যেতে নিবে, সাথে সাথে নদী ধরে ফেলল। নদীর আম্মু বলে উঠল, ডাক্তার আমার বোনের কি অবস্থা? নদীর আম্মুর কথা শুনে ডাক্তার হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ, আপনার বোন এখন সম্পূর্ণ নিরাপদ। উনি এখন ঘুমাচ্ছে, 1 ঘন্টা পরে দেখা করতে পারবেন। ডাক্তার চলে গেল। নদী আরবকে বলল, আরে স্বাভাবিক হও, খালামণি সুস্থ আছেন। আমাকে ছাড়েন, আম্মুর কাছে যাব। আরিফ দৌড়ে ওর আম্মুর কাছে চলে গেল। আরব বসে থাকলো। নদী বলে উঠল, যাও দেখে আসো। না, কেন? আমি সন্তান হিসেবে ব্যর্থ। আমার কারণে আমার মায়ের এই অবস্থা। আমি যদি ওইখানে না নিয়ে যেতাম তাহলে উনি এতটা কষ্ট পেত না। আমি ওনার মনে আঘাত দিয়েছি। আমার কোনো দোষ নাই, তোমার আম্মু জিদ্দি আর খার তেরা, ওই যা বলে তাই করে। আপনি আমার আম্মুকে কিভাবে চেনেন আর কেমন বোন হয় আপনার? তোমার আম্মু আমার ছোট বোন, আমার দেবরের সাথে বিয়ে হয়েছিল। কিছু ভুল বোঝাবুঝির কারণে ওই সবার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে পালিয়ে যায়। 11 বছর পর ওকে দেখলাম, তাও তোমার মাধ্যমে। আমার বাবা কে আর যে মারা গেছে সেই বা কে? আমি বলতে পারি না, তোমার আম্মু বলতে পারবে, কিন্তু তুমি তো আমার দেবরের সন্তান। তাহলে কি আম্মু যাকে বাবা হিসেবে পরিচয় দিয়েছে সেই আমার সৎ বাবা ছিল? আমি বলতে পারছি না। আরিফ ভাবতে লাগলো। নদীর আব্বু আম্মু আরিফের কাছে চলে গেল। আর এদিকে নদী আরাফের দিকে তাকিয়ে বলল, এত না ভেবে এক কাজ করবে, চলো আমরা বিয়ে করে নেই, তারপর খালামণি কিভাবে আমাদের বাসায় না এসে থাকে তাই দেখব। বিয়ে করলে আম্মু আরও কষ্ট পাবে। আমি আম্মুকে আর কষ্ট দিতে চাই না। আমাকে ক্ষমা করবেন। আর ওয়েট, আপনি সকালে একরকম ছিলেন, এখনও তো সুন্দর কিভাবে হইলেন? পরে বলবো, বাট যদি বিয়ে করো তাহলে আমাদের সম্পর্কের কারণে তোমার আম্মু একবার হলেও আসবে। তুমি চলো তো। নদী আরাফকে টেনে নিয়ে গেল। নদী ভুয়া জন্ম নিবন্ধনের কাগজ বানিয়ে কাজী অফিসে গিয়ে দুজনকে বিয়ে করে দিল। আরাফ নদীর দিকে তাকালে দেখে নদীর মুখে ভিলেন মার্কা হাসি। নদী কোনো কিছু ভাবছে। আরাফ বলে উঠল, মনে মনে কি ভাবেন? কিছু না, চলো যাই। নদী আরাফকে নিয়ে হসপিটালে চলে গেল। নদীর আম্মু আব্বু বলল, আম্মু আব্বু, আমি আরাফকে বিয়ে করছি। নদী হাসি মুখে কথাগুলো বলল। নদীর আম্মু আব্বু রাগে দুজনের 2 গালে থাপ্পড় মারল। নদীর আম্মু বলে উঠল, তুই এমন জঘন্য কাজ কিভাবে করলি? তুই এত নিচু মন মানসিকতার মানুষ কিভাবে হতে পারলি? আন্টি, আমার বউকে এভাবে মারলেন কেন? আরাফ, তুমি তোমার আম্মুর কাছে যাও, আর খবরদার তোমাদের বিষয়ে কথা প্রকাশ করবে না। কেন? তুমি কি চাও নাকি তোমার আম্মু আবারও অসুস্থ হয়ে যাক? না। তাহলে চুপ থাকো, এই কথা কাউকে বলবে না। আমার বিয়ে হয়েছে, আমি কেন লুকাবো? আমি লুকাতে পারবো না। নদীর আম্মু রাগি লুক নিয়ে তাকালে আরাফ ভয়ে চলে গেল। নদী ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, রায়হান চৌধুরী আমাকে মিথ্যা অপবাদ দিয়েছিল। আমি আজ তার ছেলের বউ। আমার তো খুব ভালো লাগছে।
তুই ওদের রাগ এই ছোট ছেলের উপরে খাটানোর মানসিকতা কোথায় পেলি? ওই ছেলে তো জানেও না ওর বাপ ভাইকে। ওর তো কোনো ধারণা নেই। ওই একটা সরল ছেলে। তুই ওই ছেলের লাইফ কেন নষ্ট করতে যাচ্ছিস? রায়হান চৌধুরীর রক্ত তো বইছে। থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দিব। তোর শরীরেও তো সেই একই বংশের রক্ত বইছে। আমি তো ওকে চাচা হিসেবে মানি না, সেখানে আবার বংশের কথা কেন তোলো? তুই যা করছস করছস, আর কোনো কথা বলবি না, চুপ করে থাক। আমি চুপচাপ থাকবো? কখনোই না। আমি ওর গায়ে কলঙ্ক লাগিয়ে দিব, যে কলঙ্ক ওর ভাই আর বাপ আমাকে দিয়েছে। চুপ। নদীর আবুর ধমক খেয়ে নদী চুপ হয়ে গেল। এদিকে আরাফ ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু আমাকে তুমি কি ক্ষমা করবে না? আমার হাত ছাড়। ভাইয়া আম্মুর হাত ছাড়ো। আম্মু যদি আর কষ্ট পায় আমি ভুলে যাব তুমি আমার বড় ভাই। আরিফের কথা শুনে আরাফ বেশ কষ্ট পেল। আরাফের আম্মু আরিফের গালে থাপ্পড় মেরে বলল, কি ভুলে যাবি? হ্যাঁ, ওই তোর বড় ভাই। তুই ওর সাথে গলা উঁচিয়ে কথা বলার সাহস কই থেকে পাস? তোকে এই শিক্ষা দিয়েছি বড় ভাইয়ের মুখের উপর কথা বলার? বেয়াদব কোথাকার, বাপের মতো হইছস তো একখান বেয়াদব। আম্মু বাদ দাও। আম্মু তুমি ওকে মারলে? হ্যাঁ, মারলাম। আর কখনো যদি দেখেছি আরাফের মুখের উপরে কথা বলা বা আরাফের সাথে বেয়াদবি করা, তাহলে তোর কপালে দুঃখ আছে। আরিফ গালে হাত দিয়ে ওখান থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে থাকলো। আরাফ বলে উঠল, আরিফকে বকা না দিলেও পারতে আম্মু, ওই অনেক ভয় পেয়ে গেছিল। চুপ কর। বেশি আদর দিয়ে দিয়ে মাথায় তুই তুলেছিস। ওর একার আম্মু নাকি? হ্যাঁ, তোর আম্মু হয় না? বেয়াদবি করা পোলাপান দেখলে আমার মেজাজটা গরম হয়ে যায়। আচ্ছা আম্মু, আব্বু তো অনেক শান্ত ভদ্র চুপচাপ স্বভাবের ছিল, তাহলে তুমি কেন মাঝে মাঝে বলো ওই বাপের মতো বেয়াদব হয়েছে, বাপের মতো ফালতু, এইসব কেন বলো? আরাফের কথা শুনে আরাফের আম্মু কিছুটা হকচকিয়ে গেল। আরাফের আম্মু বলল, আমার শরীরটা ভালো লাগছে না, এখান থেকে যা, আমি একা থাকতে চাই। আচ্ছা একা থাকো। আরাফ উঠে আরিফের কাছে গেল। আরিফ এক ঝটকায় হাত সরিয়ে দিল। নদীর আব্বু বলল, কি হয়েছে আরিফ? তুমি এখনো আরাফের সাথে এমন কেন করছো? ওই জন্য আমাকে থাপ্পড় খেতে হইলো? ওই হাজারটা অন্যায় করলে আম্মুর চোখে পড়ে না, আর আমি কিছু করলে আমাকে মারবে, বকে দিবে। আরিফ কান্না করতে লাগলো। আরাফ আরিফকে বোঝাতে লাগলো। বারবার আরাফ আরিফকে জড়িয়ে ধরে বলতে লাগলো, সরি ভাই, আম্মু মারবে, আমি কি জানতাম? আর আমি কি করলাম বল? তুই তো আমার সাথে বেয়াদবি করছিলি, আমি কি একবারও তোকে কিছু বলছিলাম? আরাফ তোমার মতো হয়েছে, কতটা আদরের স্নেহ নিয়ে ভাইকে বুঝাচ্ছে। আরাফ জানেও না এইটা বেইমানের রক্ত। ওদের জন্য কলিজা কেটে দিলেও ওরা ভালোবাসার মূল্য দিতে জানে না। তুমি যেমন রায়হান মাথায় তুলে রাখতে, তেমন আরাফও। আমার আর ভাইয়ের কথা মনে পড়ছে, ওদের দেখে আমার অতীতের কথা মনে পড়লো। নদীর আম্মু রাগ হতে লাগলো। কিছু বলবে তখনই কয়েকজন এসে হাজির হলো। নদীর আব্বু খুশি হয়ে কিছু বলতে যাবে, সাথে সাথে নদীর আব্বুকে সরিয়ে দিয়ে নদীর আম্মুকে বলল, ভাবি রাহেলা কোথায়? রায়হানের কথা শুনে আরিফ আরাফ তাকালো। নদীর আম্মু বলল, তোরে এক এক করে সবাই ভিতরে গেল। একজন মানুষ শুধু নদীর আব্বুর মাথায় হাত বুলিয়ে বলল, আব্বু কেমন আছিস? নদীর আব্বু আবেগপ্রবণ হয়ে গেল। নদীর আব্বু জড়িয়ে ধরে বলল, ভালো আম্মা, আপনি কেমন আছেন? নদীর আব্বু তার মায়ের সাথে কথা বলতে লাগলো। আরিফ আরাফ কেবিনের ভেতরে প্রবেশ করলে দেখে রায়হান ওর আম্মুকে জড়িয়ে ধরেছে। আরাফের আম্মু বারবার ছেড়ে দিতে বলতে লাগলো। আরিফ রেগে গিয়ে রায়হানের গলা ধরে টেনে নিয়ে সরিয়ে দিয়ে বলল, আমার আম্মু বলছে না ছেড়ে দিতে। সাহস কি করে হয় আমার আম্মুকে ধরার? রাফি আরিফকে মারতে যাবে, সাথে সাথে আরাফ সামনে দাঁড়িয়ে বলল, সরি, আমার ছোট ভাই বুঝতে পারে নাই, আমি কিছুটা জানি, ও কেন কিছু জানে না। আরিফ শান্ত হও। আরাফ, আরিফকে এখান থেকে নিয়ে যাও। নিয়ে যাচ্ছি আম্মু। আরাফের আম্মুর মুখে আরাফ শুনে রাফি বলে উঠল, আরাফ? জি। রাফি সাথে সাথে জড়িয়ে ধরল, সারা মুখে চুমু খেতে লাগলো। রায়হান আরাফকে জড়িয়ে ধরে মুখে চুমু খেতে লাগলো আর বলতে লাগলো, মাশা আল্লাহ, কত বড় হয়ে গেছে আমার ছোট আরাফ বাবুটা। এক এক করে সবাই আরিফকে আদর করতে লাগলো। আরিফ অবাক হয়ে তাকিয়ে থাকলো। রাহেলা ধমকের সুরে বলল, আরাফ, আমি কি বলেছি কানে যায় না তোর? আরিফ চলো আমার সাথে। আরাফ আরিফের হাত ধরতে আরিফ এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল,
উনি তোর ভাই, তোর বাপ। আমার বাপ তো মারা গেছে, এই জন্য তো তোর মা আমাকে সহ্য করতে পারে না। আসলে তুই তো তোর নিজের সন্তান, বড়লোক বাড়ির ছেলে, আর আমি তো সামান্য কোচিংয়ের শিক্ষকের ছেলে। আরিফ, এইসব কি বলছিস? আরিফ, আমি জানি না সত্য কি, কিন্তু তুই আমার ছোট আদরের ভাই। এইসব কথা বলিস না। চুপ কর, তুই আর তোর মা কোনো নাটক আমার সাথে করবি না। আরিফ আরবকে ধাক্কা মেরে চলে যেতে নিলে রায়হান বলে উঠল। রাহেলা এইসব কি বলছে? তুমি আবার বিয়ে করছো? আরিফের হাত দাদি ধরে বলল, তুমি আমার নাতি। তুমি রাফি আরাফ আমার নাতি হও। তোমাদের তিনজনের বাপ মা একজনই। দাদির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রায়হান বলে উঠল, আম্মা কি বলছেন এইসব? রাহেলা যখন বাড়ি থেকে পালিয়ে যায়, তার পরের দিন রিপোর্ট এসেছিল ও প্রেগনেন্ট ছিল। আমি তোদের সবাইকে বলছিলাম না, যেভাবেই হোক রাহেলাকে খুঁজে নিয়ে আয়। রাহেলার এই অবস্থায় কোথায় যাবে? সব টেনশনে আমি বলতে ভুলে গেছিলাম। 1 মাস আগে ড্রয়ার পরিষ্কার করতে গিয়ে রিপোর্টটা দেখে মনে পড়ে। আর বিশ্বাস না হইলে ছোট বৌমাকে কল দিয়ে আমার ড্রয়ারের ভেতরে 5 নাম্বার ফাইল দেখে তোকে জানাতে বল। তাহলে ওই আমার সন্তান? রায়হান আরিফকে জড়িয়ে ধরতে গেলে আরিফ ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, দূরে থাকেন। আপনি যে ভালো মানুষ না তা বোঝা হয়ে গেছে। আপনি ভালো মানুষ হইলে আম্মু কখনোই পালাতো না। এখানে নাটক না করে সবাই এখন থেকে যান। হা হা, রিপোর্ট দেখা লাগবে না, ওর ব্যবহার তোর মতোই। আরিফের কথা শুনে আরা বলে উঠল, আরিফ, বেয়াদবি করিস না। এই আমাকে ভদ্রতা শিখাতে এসেছো না? তুমি নিজেই ভাবো, এই ফ্যামিলি ভালো হইলে আম্মু কেন এত কষ্টে এখানে থাকবে? আম্মুর অপারেশন টাকার জন্য তোমাকে কতটা কষ্ট করতে হয়েছে, তুমি কতটা কষ্ট করছো আমি কি ভুলে গেছি নাকি? শুনো, তোমার মতো ভালো মানুষ আমি হতে পারবো না। আরিফের কথা শুনে আরাফ কি বলবে বুঝতে পারলো না। রায়হান আরিফকে বোঝাতে লাগলো, ক্ষমা চাইতে লাগলো। আরাফের আম্মুর ধমক দিয়ে বলল, আরিফ জাস্ট শাট আপ। আরাফের আম্মুর কণ্ঠ শুনে আরিফ চমকে উঠল। আরাফের আম্মু বলে উঠল, আমার সাথে ওরা অন্যায় করেছে, তোদের সাথে তো করে নাই নাকি? বেয়াদবি করবি না। আরাফ এখান থেকে যা ওকে নিয়ে, না হইলে তুই মাইর খাবি। আরিফকে টেনে নিয়ে চলে গেল। রাহেলা বলে উঠল, এখান থেকে সবাই চলে যাও। আর তোমার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করে? রাহেলা, আমার ভুলের জন্য তুমি আর কত শাস্তি আমাকে দিবে? আমি তোমার পায়ে ধরি, আর তুমি রাগ করে থেকো না। আমি আগে থেকে অনেক ভালো হয়ে গেছি। আমাকে জিজ্ঞেস করে দেখো। ভালো হইলেই কি আর না হইলেই কি, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি তোকে জামাই হিসাবে আসলে আর মানিই না। এখানে ছেলে মেয়ে আছে, সসম্মানের সাথে এখান থেকে যা। আমি কোথাও যাব না। আমি গেলে তোমাদের নিয়ে যাব, না হইলে এইখানে থাকবো। আম্মু আব্বুকে ক্ষমা করে দাও না। আব্বু এখন অনেক ভালো হয়ে গেছে, কোনো মেয়ে মানুষের সাথে সেই কথা বলে না। বিজনেস নিয়ে সবসময় ব্যস্ত থাকেন, ওনার কাজ সবসময় কাজ নিয়েই ব্যস্ত। আম্মু প্লিজ চলো না। সবাই অনেক জোরে জোরে করলে আরাফের আম্মু রাগে বলল, কানে যাই না, আমি কোথাও যাব না। আরিফ, এই আরিফ, এখানে যেগুলো আছে সবগুলোকে বের কর। আরিফ ওর আম্মুর কথা শুনে বলল, এই বের হন, আউট। আরাফ, আমরা তোমার বড় কিন্তু। আপনার বড়? আপনি ধুয়ে পানি খান। আম্মু সুস্থ, এত মানুষ এসেছে, আম্মুকে আরো অসুস্থ করে দিচ্ছেন। বের হন। উনি গুরুজন, ওনাকে বের করে দিস না। আরাফ ওর দাদিকে ধরলো। আরিফ সবগুলোকে বের করে দিল। নদী মিটে মিটে হাসতে লাগলো। রাফি নদীর মুখে হাসি দেখে রাগে গজগজ করতে লাগলো। আরাফের মাথায় দাদি হাত রেখে বলল, এত নরম স্বভাবের হলে জীবনে শুধু কষ্টই পেতে হবে দাদু ভাই। আমাকে ভুল বুঝছেন, আমি অত নরম মানুষ না। আরাফ, তোর দাদিমাকে বসতে দে। আর আমার মাথা ব্যথা করছে। আরিফ, টিপে দে তো। আরাফ ওর দাদিমাকে বসিয়ে দিল। নদীর আব্বু আম্মু নদীর ভেতরে প্রবেশ করলো। আরিফ ওর আম্মুর মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নদী বলে উঠল, আরিফ, তুমি হইলে ছেলের মতো ছেলে। মায়ের প্রতি এত ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেলাম। কাজ করেছো, আজকে অপারেশন হয়েছে, এত চাপ ফেলে ওনার ক্ষতি হবে। ধন্যবাদ আপু, আপনাদের জন্য আমার আম্মুর অপারেশনটা হয়েছে। ওইটা কোনো ব্যাপার না। নদী, বলো খালামুনি। তোকে আমার ছেলে ভালোবাসে, তুই কি আসলেই আমার ছেলেকে ভালোবাসোস? আরাফের আম্মুর কথায় নদী কিছু বলতে যাবে, সাথে সাথে রায়হান এসে সোজা আরাফের আম্মুকে কোলে তুলে নিল।
আরাফ আরিফ হকচকিয়ে গেল। আরাফের আম্মুকে কোলে নিয়ে যেতে নিলে আরাফ রাগে সামনে দাঁড়িয়ে বলল, আম্মুকে রাখেন, মাথায় সমস্যা আছে আপনার, কিছু মনে করেন না? আমার বউকে আমি নিয়ে যাব। আরাফ, আমার সামনে থেকে সরো। আরে আপনি পাগল নাকি? আম্মু আজ অপারেশন হয়েছে, উনি অসুস্থ, ওনাকে রাখেন, না হইলে কিন্তু ভালো হবে না। আমি ডাক্তার নার্সকে সাথে নিয়ে যাব। নার্স এসে বলল, ওনাকে নামিয়ে দেন, কয়েকদিন এখানে রাখতে হবে। আপনাদের সাথে তো কথা বললাম, সব চিকিৎসা আমার বাড়ি থেকে হবে। রায়হান আরাফের আম্মুকে বেডে শুয়ে দিলে নার্সরা সব ব্যবস্থা করে অ্যাম্বুলেন্সে তুলে দিল। আরাফ আরিফকে তুলল। আরিফ কিছু বলবে, আরাফ চুপচাপ থাকতে বলল। দাদি বলে উঠল, মেজো খোকা, বৌমা, তোমরাও চলো। নদী দাদু ভাই, তুমিও চলো। আব্বাজান রেগে যাবে, আপনারা যান। তোমার আব্বাজান বলছে সেই অসুস্থ। দাদি সবাইকে বুঝিয়ে নদীদের বাসায় গিয়ে ওরা রেডি হয়ে নিল। আর ওইদিকে আরাফ আরিফ সবকিছু নিয়ে নিল, গাড়িতে উঠে পড়লো। ওইদিকে রায়হান রাফি আরাফের আম্মুর সাথে চলে গেছে। 4 ঘন্টা পর নদীর ফ্যামিলি আরাফ আরিফ গাড়ি থেকে নেমে পড়লো। বাসার ভেতরে প্রবেশ করলেই সবাই নদীর আব্বু আম্মুর দিকে এগিয়ে এসে কুশল বিনিময় করতে লাগলো, নদীকে আদর করতে লাগলো। দাদি আরিফ আরাফকে পরিচয় করিয়ে দিলে সবাই ওদের আদর করতে লাগলো। সবার সাথে কুশল বিনিময় করে রুম দেখিয়ে দিলে রুমে চলে গেল। 6 দিন পর দাদি, আম্মা খাবো। বাবুল আসুক, ওকে দিয়ে পরে দেই। নদী আর কিছু বলল না, সবাই পুকুর পাড়ে বসে থেকে আড্ডা দিচ্ছিল। আরাফ উঠে সোজা আম গাছে উঠতে নিলে আরাফের আম্মুর চোখে পড়লে আরাফের আম্মু বলল, আরিফ কি করছিস? গাছে কেন উঠছিস? সবাই আরাফের দিকে তাকালো। আরাফ গাছে উঠে পড়ল। আরাফ বলে উঠল, আম খাবো। পড়ে যাবি না? নাম বলছি। গাছে উঠছোস জীবনে? উঠেছিলাম তো, এখন উঠলাম, পড়বো না। আরাফ আম পাড়তে লাগলো। দাদি বলে উঠল, বোনের প্রতি ভাইয়ের কি ভালোবাসা, যা। নদীর সাথে ওর আরো কিছু কাজিনরা মিলে আম কুড়াতে লাগলো। নদী বলে উঠল, আরাফ, হয়েছে, নামো এবার। জাম খাবেন কি? এই আর কিছু খাবো না, নামো। আরাফ নেমে পড়লো। আরাফের কিছু কাজিন গিয়ে কাটার পিলারের সাথে একটা ডিশ আর পানি নিয়ে আসলো বালতিতে করে। আরাফ বলে উঠল, আমি খোসা ছাড়িয়ে দেই। আরাফ চেয়ারে বসে আমি খোসা ছাড়িয়ে দিতে লাগলো। খোসা ছাড়িয়ে দিলে নদী কাটতে লাগলো। তুলি শুকনো মরিচ ভেজে নিয়ে আসতে চলে গেল। সবকিছু নিয়ে আসলো। নদী আরাফের হাতের দিকে চোখ গেলে দেখে ওর হাত অনেকটাই ছড়ে গেছে। নদী কিছু না বলে আম বানাতে লাগলো। আম বানানোর শেষে সবাইকে দিতে লাগলো। আরাফের কাছে আসলে নদী বলল, হা করো। আমি এসব খাই না। তখন না বললে তোমার আম খেতে ইচ্ছে করছে? এমনি, আপনি খান। নদী আর কিছু বলল না। সবাইকে নিয়ে নদী খেতে লাগলো। তুলি বলে উঠল, আপু, অনেক মজা হয়েছে, আর একটু দাও। এখন থেকে নে। বাহ নদী, তোমার হাতে জাদু আছে কিন্তু। ভাবি, আমারটা কি মনে হয় না? হয়তো আমার সব ননদের হাতে জিনিস মজা। রূপার কথা শুনে সবাই হাসতে লাগলো। নদীর আম্মু বলল, কি রে, যে তোদের আম পেড়ে দিল তাকে না দিয়ে নিজেরা খাচ্ছিস? ওই খায় না। ভাইয়া, তুমি মিস করলে, আসলে অনেক মজা হয়েছে। রাফি ভাইয়া, খাবেন নাকি? রাফি নাও, তুমি তো অনেক পছন্দ করো। রাফি রূপার পাশে বসে আম মুখে নিল। নদী রাফির দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। রাফি ইচ্ছে করে রূপার সাথে ঘেঁষে বসে আম খেতে লাগলো। আরাফ বলে উঠল, আম্মু, পুকুরের গোসল করি? না, সাঁতার জানিস না, গোসল করতে হবে না। তোর আব্বু আসলে ওর সাথে দিস। আচ্ছা। বড় ভাই আমাকে সাঁতার শিখিয়েছে। ভাই, তুমি শিখলে চলো, আমি শিখাই। আগামীকাল আরাফ তোকে শিখিয়ে দিব। আচ্ছা আম্মু, সিঁড়ির উপরে বসে থেকে গোসল করি, অনেক গরম লাগছে, অ্যালার্জি উঠে যাচ্ছে। সিঁড়ির বেশি নিচে যাবি না। ওকে। আরাফ শার্ট খুলতে লাগলো। তুলি বলে উঠল, আরাফ, আমি টায়ার নিয়ে এসেছি, দেয় ওইটার ভিতর থেকে সাঁতার কাটতে পারবে, আর আমিও দেব। আরাফ শার্ট খুলে ওর আম্মুর কাছে দিল। আরাফের শরীর একদম লাল হয়ে গেছে। নদী আরাফের শরীর দেখে অবাক হয়ে গেল। রূপা বলে উঠল, বাহ দেবজি, অনেক সুন্দর বডি বানাইছো। আর তুমি কিনা ভুড়ি বানাচ্ছ? ভাবি, আমিও বানাইছি, দেখবেন। আরিফ শার্ট খুলে দেখালে সবাই হেসে দিল। আরিফ হেসে বলে, আরে ভাইয়ের সাথে ব্যায়াম করে এইটুকু বানাইছি, আর কয়েক মাস করলে আরো ভালো হবে। না না, ভালোই আছে। তোমার বড় ভাইয়ের মতো তো আর ভুড়ি বানাচ্ছ না। সবাই হেসে দিল। আরাফ 5টা সিঁড়িতে গেল। নদী আরাফকে দেখতে লাগলো। আরাফ লাফ দিয়ে পুকুরে নেমে পড়লে আরাফ বলল, ওই ফাজিল,
তুমি এখানে বসে থেকে গোসল করো, আমি এখানে আরাম করে করি। তুলি রাব দিল। আরাফ দুজনের দিকে তাকিয়ে বলল, আমিও সাঁতার শিখলে আমিও দিতে পারবো। দুইজন মজা নিচ্ছ না, আমিও পরে নিব। তুলি আরিফ উল্টাভাবে সাঁতার কাটতে লাগলো। আরাফকে দেখিয়ে দেখিয়ে করতে লাগলো আর বলতে লাগলো, সাঁতার জানে না? আরে বলো কিছু। দুজন আরাফকে খেপাতে লাগলো। আরাফ বলে উঠল, আম্মু, আরিফ আর তুলি কিন্তু বেশি বেশি করছে। কে সাঁতার জানে না? আরাফ চলো। আরাফের হাত ধরে নদী যেতে লাগলো। আরাফের আম্মু বলল, আরাফ কিন্তু ভয় পাই, সাবধানে। চিন্তা করো না। আরাফের হাত ধরে নামিয়ে দিয়ে বলল, আমার হাতের উপরে ভর দিয়ে হাত পা ঝাঁকাবে। আরে দূর, কি করেন? পেটে কেন হাত দেন? আরে শরম কেন পাও? এমন ভাব করছো আমি মনে হয় অন্য কেউ। আমার শরম লাগছে। যা বলি তাই করো। নদী আরাফকে ধরে সাঁতার কাটতে সাহায্য করতে লাগলো। নদী হাত রাখতে রাখতে অন্য জায়গায় হাত লাগতে আরাফ জমে গেল। নদী আরাফের দিকে চোখ গেলে দুজন চিৎকার দিতে যাবে, সাথে সাথে নদী আরাফের মুখ চেপে ধরতে ধরতে বলে, আস্তে, আমি তোমার বউ, কিসের শরম? আরাফ ঢুকে যেতে নিবে, সাথে সাথে আরাফকে ধরে বলল, আমার গলা জড়িয়ে ধরো। আরাফ না চাইতে গলা জড়িয়ে ধরল। নদীর সাঁতার কাটতে লাগলো। কিছুটা দূরে গিয়ে সিঁড়ি পেলে নামিয়ে দিল। আরাফ নদীর দিকে তাকাতে লজ্জা পেতে লাগলো। আরাফ বলে উঠল, ধন্যবাদ। তো ভীতু কেন তুমি? আমার ভয় লাগে। আমি যেভাবে দেখাই তেমন ভাবে করবে। না, পরে করবো, আজ না। চুপ করো, আসো। আরাফকে জোর করে সাঁতার কাটাতে লাগলো। নদী আরাফের দিকে তাকালে নদীর মাতাল হয়ে যেতে লাগলো। হুট করে আরাফকে ছেড়ে দিলে আরাফ নিচে ডুবে যেতে নিলে পানির ভেতরে ডুব দিয়ে নদী সোজা আরাফকে ধরে টান দিয়ে নিচের দিকে করে পানির ভেতরে সূর্যরা নিচের দখলে নিয়ে নিল। আরাফকে নিজের সাথে চেপে ধরল। আরাফের সারা শরীর কারেন্টের ঝটকা লাগতে লাগলো। নদী মাতালের মতো আরাফকে কিস করতে লাগলো। নদী আরাফের কোমর ধরে নিজের সাথে জড়িয়ে নিল। আরিফ কাছে এসে বলল, ভাইয়া, আপু কই গেলে? এই ভাইয়া ডুবে গেলে নাকি? আরিফের তুলে আসায় নদী তাড়াতাড়ি করে ছেড়ে দিলে দুজন লাফ দিয়ে উঠে পড়ল। আরব জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আরবকে তুলি আরিফ ধরল। নদী আরবকে দেখতে লজ্জা পেয়ে গেল। আরব থ হয়ে ওর দিকে তাকিয়ে আছে। আরিফ বলে উঠল, আম্মু বকা দিচ্ছে, চলো উঠে পড়ি। চলো। চারজন উঠে পড়লো। আরবকে দেখে আরফের আম্মু বলল, ওয়াশরুমে গিয়ে ভালোভাবে গোসল করে নিবে বলে দিলাম। আচ্ছা আম্মু। চোখ লাল হয়ে গেছে, ভয় পেয়েছো? এত ভীতু কেন? অল্পতে ভয় পাই। একবার পানিতে পড়ছিল, সেই থেকে ভয় পাই পানি। আজ যে কোন সাহসে মনে হয় নামলো। আরিফ, ভাইয়ের সাথে যাও। আর হ্যাঁ, তুই ভালোভাবে গোসল করে নিস, কেমন? আরিফ মাথা দিয়ে হ্যাঁ সূচক দিয়ে চলে গেল। আরাফ রুমে চলে গেল। রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিয়ে প্যান্ট পরে খাটে বসলো। ফোন হাতে নিয়ে দেখে চার্জ হয়ে গেছে। ওইদিকে নদী পোশাক পরিবর্তন করে। তখনকার কথা চোখের সামনে ভেসে উঠলে নদী, আরাফের মুখ, আরাফের ঠোঁট, আরাফকে রিয়াকশন নদীকে মাতাল করে দিতে লাগলো। নদী সহ্য করতে না পেরে আরাফের রুমে চলে গেল। আরিফ তুলি আবার পুকুর পাড়ে চলে গেল। নদীকে দেখে আরাফ বলল, কিছু বলবেন? আরাফের কথায় কোনো উত্তর না দিয়ে নদী সোজা দরজা লাগিয়ে দিল। আরাফ বলে উঠল, এই কি করছেন? দরজা কেন লাগিয়ে দিচ্ছেন? আরাফের কথা না শুনে নদী সোজা আরাফকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিল। আরাফ বলতে লাগলো, এই আপনি কি করতে চাচ্ছেন? আপনাকে আমার সুবিধা লাগছে না। চুপ। নদী বুকের উপর থেকে ওড়না টান দিয়ে সরে ফেলে। আরাফের উপরে শুয়ে পড়লো। আরাফের ঠোঁটের দিকে গেলে আরাফ সরিয়ে দিতে যাবে, সাথে সাথে নদী আরাফের হাত খাটের সাথে চেপে ধরে ওর বুকে কিস করতে লাগলো। আরাফের বুক থেকে গলা থেকে মুখের দিকে যেতে লাগলো। আরাফ বলতে লাগলো, কি করছেন? কেউ এসে যাবে। আসলে আসবে, আমার কি? আমি আমার স্বামীকে আদর করছি, পরপুরুষকে না। আমার কেমন যেন লাগছে, প্লিজ নামেন। ওইটার মানে আদর চাচ্ছে, বোঝো না? দূর, কিসের আদর? ছাড়েন। নদীকে সরিয়ে দিতে যাবে। নদী আরাফের প্যান্ট ধরে টান দিয়ে খুলে ফেললো। আরাফ লজ্জায় বলে উঠল, আরে লুচ্চি হয়ে যাচ্ছেন নাকি? যেটা মনে করো। আরাফের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আরাফ থ হয়ে গেল। নদী আরাফকে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। আরাফের ভেতরে অন্যরকম অনুভূতি কাজ করতে লাগলো। আরাফ নদীর সাথে তালে তাল মিলিয়ে সমানভাবে আদর করতে লাগলো। আরাফ সকল লজ্জা যেন বিলীন হয়ে গেল। আরাফ সব ভুলে নদীকে আদর করতে লাগলো। দুজন একে অপরকে অনেকক্ষণ আদর করতে লাগলো। নদী ক্লান্ত হয়ে গেলে আরাফকে বলল, আমি আর পারছি না, এবার থামো। আর একটু করি, আমার অনেক ভালো লাগছে।
আরাফ আর কয়েক মিনিট করে ক্লান্ত হয়ে নদীর বুকের উপর শুয়ে পড়ল। নদী আরাফের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার জামাই এত ভালো আদর করতে জানে আর আমি কিনা সিঙ্গেলের মতো দিন কাটাচ্ছি। এই শোনো, আমি রাতে আসতে পারি, দরজা লাগাবে না, আমি গোসল করে নিই গা। সবার আসার সময় হয়ে যাচ্ছে, তুমিও গোসল করে নাও। আর একটু থাকেন না, জড়িয়ে ধরে থাকতে ভালো লাগছে। যান, এখন সম্ভব না, থাকো, যাই, রাতে আসবো, কিন্তু তুমি জেগে থাকো। নদী আরাফে ঠোঁটে কিস করে চলে গেল। আরাফ কিছুক্ষণ শুয়ে থেকে উঠে সোজা ওয়াশরুমে গিয়ে গোসল করে এসে পোশাক চেঞ্জ করে বারান্দায় মেলে দিল। আরাফ খাটে বসতে আরিফ বলে উঠল, ওদের বাসায় যাবে, আম্মু দাদি রেডি হতে বলল। সবাই যাবে নাকি? হ্যাঁ। আরিফ পাশের রুমে চলে গেল। আরাফ পোশাক পরিবর্তন করে নিচে গেল। রাফি বলে উঠল, তোর চুল এখনো শুকায়নি, ভালোভাবে মাথা মুছতে পারোস না? চল আমার সাথে, হেয়ার ড্রাই করে দেয়। রাফি আরাফকে নিয়ে রুমে গেল, হেয়ার ড্রাই করে দিল। আরাফ রাফিকে বলল, আচ্ছা ভাইয়া, ছোট ফুপির ননদের সাথে কাহিনীটা কি? আম্মু কেন সেদিন আব্বুর সাথে ঝামেলা করছিল? আস্তে আস্তে সব বুঝে যাবি, আর এত তোকে ভাবতে হবে না। আর শোনো, ভালোভাবে পড়াশোনা করো। তোর মেয়েটা তো অনেক ভালো, ম্যাম বলল। আমি তো সারা জীবন ভণ্ডামি করে গেছি। তুমি লাভ গুরু ছিলে? তোকে এইসব কে বলল? ম্যাম বলছে। আরিফ আর তুমি নাকি সেম। ওই আর কি। দুই ভাই মিলে কি কথা হচ্ছে? কিছু না ভাবি। আচ্ছা আমি আসছি। আরাফ বের হয়ে গেল। রূপা বলল, আরে দেবরজি থাকো, সমস্যা নাই। না, আপনারা রেডি হয়ে নেন। আরাফ চলে গেল। রূপা রাফিকে বলতে লাগলো, আরিফ তোমার মতো বদমাইশ হয়েছে, বাট আরাফ অনেকটাই তোমাদের থেকে ভিন্ন। এখন আরিফ থাকলে জীবনেও যাইতো না, উল্টা আমার সাথে ফাজলামি করত। আরিফের বয়স অনুযায়ী ও বেশ পাকনা, তোমার মতো। ঠিক বলছো, আরাব আমার মতো খচ্চর হয়েছে, বাট আরাব যে ভালো হয়েছে এটাই আলহামদুলিল্লাহ। আমি তো আমার লাইফে অনেক ভুল করেছি। কথাগুলো মাথায় থাকলে ভালো, লুচ্চামি আর করলে আমি জীবনেও থাকবো না। জান, এভাবে বলো না। আমি তোমাকে ছাড়া কাউকে দেখতে চাই না, আমি তোমাকে ভালোবাসি। আর আমার সন্তান পৃথিবীতে আসতে চলেছে, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি কখনোই আর ফাফ কাছে ছড়াবো না। আমি তোমাকে নিয়ে অনেক ভালো আছি, অন্য কোনো নারীর কাছে আমি যাব না। সেদিন তুমি নদীকে মিথ্যা অপবাদ দিয়েছিলে, তাই না? নদীকে তুমি প্রেমের জালে ফেলে রেপ করার চেষ্টা করেছিলে, এটাই সত্যি, তাই না? রাফি রূপার কথা শুনে চমকে গেল। রূপা রাফির হাত পেটে রেখে বলল, সত্যিটা বলো, নদীর নামে যে অপবাদ দিয়েছো সব মিথ্যা ছিল। বাট একটা জিনিস বুঝলাম না, আপু কেন নদীর সাথে শত্রুতা করলো? নদীর মেয়েটা যথেষ্ট ভালো একটা মেয়ে, ওর সাথে তোমাদের বাপ ছেলের কিসের শত্রুতা? রাফি কিছু বলার আগে আরে ভেতরে ঢুকে বলল, ভাইয়া ভাবি রেডি হন। নাই, আপনারা সবাই রেডি হয়ে গেছে আর আপনারা রোম্যান্স শুরু করছেন। রাফি দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে আরিফকে ধন্যবাদ দিল। আরিফের কানে হাত দিয়ে বলল, এই তো ফাঁক না, কিভাবে হয়েছস? তোর বড় তো আরাফ, ওই তেমন কিছু বোঝে না, আর তুই 11 বছরের মধ্যে ফাঁক না কেন? ভাইয়া লাগছে, ছাড়ো। আমি মুভির পাগল মানুষ, তোমার ভাইয়ের মতো সারাদিন পড়া আর কাজে নিয়ে থাকি না। আমার দেবরটা কাজ করছে আর আপনি বসে বসে খেয়ে দুষ্টুমি শিখছেন, তাই না? মানে আমার কি দোষ? ভাইয়া তো আমাকে কখনো কাজ করতে দেয় নাই। আচ্ছা তুমি যাও, আমরা রেডি হয়ে আসি। আমি থাকলে কোনো সমস্যা আছে নাকি? ওয়েট কর, আম্মুকে ডাক দে। রূপা ডাক দিবে, সাথে সাথে আরিফ দৌড়ে চলে গেল। রূপা রাফি হেসে দিল। রূপা রাফি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। সবাই গাড়িতে উঠে পড়ল। আরাফের পাশে তুলি বসতে যাবে, সাথে সাথে নদী গিয়ে বসে পড়ল। তুলি রাগ হলে কিছু না বলে আরিফের পাশে গিয়ে বসে পড়ল। আরাফের আম্মু আরাফের পাশে বসলে নদী মনে মনে ভাবতে লাগলো, এই শাশুড়ি কি বলছে না তার ছেলে আর ছেলের বউকে একটু একা ছেড়ে দেয়? আরাফের চাচি বলে উঠল, রাহেলাই গাড়ি দেয়, পোলা পান্ডের গাড়িতে যাওয়ার দরকার নেই। আরাফ আমার সাথে চল। কেন খালামণি, ওই এখানে থাক, এই গাড়িতে তো সবাই বসেছে। এই গাড়িতে আসো, আরাফ ওদের সাথে থাক। আরাফের আম্মু চলে গেল। রূপা এসে উঠে পড়ল। নদী বলে উঠল, ভাবি আপনি এখানে? মুরব্বীদের সাথে থেকে কানের 12টা বাজাতে চাই না। ও আচ্ছা। আরাফ তুলির দিকে তাকিয়ে বলে উঠল, তুলি
তুমি এখানে বসো, আমি সামনে যাই। ও মা দেবরজি, আমি বসায় রাগ করলে নাকি? আরে না ভাবি, কি বলেন? রাগ কেন করব? তুলি ওইখানে ছেলেদের সাথে বসে আছে আর আমি আপনাদের মাঝে। আমি সামনে যাই, তুলি আপনাদের সাথে বসু। আরাফ কথাগুলো বলতে রাফি এসে উঠে পড়ল। রূপার সাথে বাহু লাগতে আরাফ নদীকে বলল, মাঝখানে বসেন। আরাফ উঠে পড়লে নদী খুশি হয়ে রূপার সাথে বসলো। নদীর পাশে আরাফ বসে পড়ল। নদী মনে মনে বলল, মাই সুইট বরটা, ইচ্ছে করছে চুম্মা দেই। নদী নিজেকে কন্ট্রোলে রাখ। ভাবি, আপনার কাছে আমি আসবো নাকি? তুলির সাথে বসে থাক। আরে ভাবি, আমি বসি না আপনার পাশে, দুইবার পাশে আপনার ভালো লাগবে। আরিফ, কি ধরনের কথা এসব? গাল চুলকাচ্ছে নাকি? আরাফের কথা শুনে থাপ্পড়ের কথা মনে পড়তে আরিফ সাথে সাথে সামনের দিকে তাকিয়ে থেকে কিছু হয় নাই ভান করতে লাগলো। গাড়ি ছেড়ে দিলে আরাফ ফোন বের করে গেম খেলতে লাগলো। আরাফের দিকে নদী মাঝে মাঝে দেখতে লাগলো। আরাফের ঠোঁটের দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, আমাকে মাতাল করে দিচ্ছে গোলাপি ঠোঁট জোড়া। মনে চাচ্ছে নিজের দখলে নিয়ে নেই আর আদর করতে করতে একদম শেষ করে দেই। নদী কথাগুলো ভাবতে লাগলো আর আরাফের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো। রাফি নদীকে জেলাসি ফিল করানোর জন্য রূপার সাথে দুষ্টুমি করতে লাগলো। রূপা বারবার রাগী লুক নিয়ে তাকাতে লাগলো। আরাফ নদীর দিকে তাকালে দুজনের চোখে চোখ পড়ে গেল। নদী আরাফকে চোখ টিপ মারল। আরাফ মিটিমিটি হাসতে লাগলো। নদী মনে মনে বলতে লাগলো, মিটিমিটি করে হাসলে কি জোস লাগছে? আমি তো একদম ফিদা হয়ে যাচ্ছি। আমার জামাই এত কিউট কেন? নদী আস্তে আস্তে উৎসাহ হলো। নদীর দিকে তাকালে আরাফ হাত সিটের উপরে রাখলে নদী অন্যদিকে তাকিয়ে আরাফের হাতের উপরে হাত রাখলো। ফুপিদের বাসায় পৌঁছে গেলে সবাই নেমে পড়ল। আরাফ সবার সাথে ভিতরে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করতে লাগলো। আরাফ সবার সাথে বসে পড়লো। সবাই কথা বলতে লাগলো, মজা করতে লাগলো। আরাফ চুপচাপ বসে থেকে নদীর দিকে আর চোখে তাকিয়ে থাকলো। নদী মাঝে মাঝে তাকালো। আরাফের আম্মুর চোখে বিষয়টা ঠিকই চোখে পড়ল। আরাফের ফুপি বলে উঠল, বাবু, তোরা রুমে যা। নদী, তোর বান্ধবী এসেছে। সাথে এসেছে? হ্যাঁ, যা। আমি ওকে বলি নাই তুই আসবি। নদী উঠে চলে গেল। আরাফদের ওর কাজিনরা নিয়ে গেল আড্ডার দিকে। সবাই মিলে ছাদে গিয়ে আড্ডা দিতে লাগলো। হঠাৎ করে আরাফের ফুপি বলে উঠল, আরিফ যে ভাইয়ার ছেলে তার প্রমাণ ওর ব্যবহারে। সবাই হাসতে লাগলো, শুধু আরাফের আম্মু বাদে। রায়হানের দিকে তাকাতে রায়হান হাসি থামিয়ে দিল। আরাফের পাশে আরাফের ফুফাতো বোন বারবার ঘেঁষে বসতে লাগলো। আরাফ বিরক্ত হতে লাগলো। নদীর চোখে পড়লে সাথে সাথে সাথীকে বলল, চলো সবার সাথে বসে আড্ডা দেই। নদীর সাথীকে নিয়ে সোজা আরাফকে সাইডে যেতে বলে নদী আরাফের জায়গায় বসে সাথী ফুফাতো বোনের কাছে বসলো। আরাফ নদীর দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। আরিফ ফুপির দিকে তাকিয়ে বলল, তোমার মেয়েটা অনেক সুন্দর, আমি বড় হইলে আমার সাথে বিয়ে দিবে। আরিফের কথা শুনে সবাই হাসতে লাগলো। ফুফাতো বোন আরিফা বলে উঠল, আমি বিয়ে করলে আরাফ ভাইকে বিয়ে করব। ওদিকে নজর দিস না। দুজনের কথা শুনে সবাই অবাক। আরিফ বলে উঠল, আমাকে এভাবে ধোকা দিলে আমাকে কি খারাপ দেখতে নাকি? যে দুজন আরাফ ভাইয়ের দিকে নজর দিচ্ছেও, আমি স্মার্ট সুদর্শন একটা পোলা, আরাফ ভাই তো একটা বোকা ছেলে। আমার সাথে বিয়ে হলে তোমাকে রানীর মতো রাখবো। চেহারা দিয়ে কখনোই ভালোবাসা হয় না, মন মানসিকতার মেন। তুই এখানে আইছস কয়েক ঘন্টা হইল, তোর সাথে আরাফ ভাইয়া এসেছে। তুই অলরেডি আমার 4 বোনকে পটিয়ে ফেলেছস, আমার বান্ধবীকেও সারস নাই। আর আরাফ ভাইয়া চুপচাপ কথা বলার ভঙ্গি সবকিছু মাশাআল্লাহ। তার চাহনি কতটা মায়া ভরা। তাকে যদি কোনো মেয়ে ভালোভাবে খেয়াল করে, তার প্রেমে পড়তে সে বাধ্য হবে। আরিফার কথা শুনে বড়রা সবাই চোখ কপালে উঠে গেল। সাথী বলে উঠল, আমি এত বড় হয়েও আজ পর্যন্ত ভালোবাসাকে বুঝলাম না, আর তুই কিনা পুচকো হয়ে এত জ্ঞানী মূল্য কথা। কত বেয়াদব হয়েছে ভাবা যায়। ভাইয়া শান্ত ভদ্র, একবার রাগ তুলে দেখিস তো 14 গোষ্ঠীকে উদ্ধার করে দেবে। ভাইয়ার রাগ তো দেখোস নাই। রাগী ছেলেদের আমার ভালো লাগে, এখন চুপ করে থাক। দুজন তর্ক করতে লাগলো। রূপা হেসে বলল, এই থামো, আমার দেবর কাকে চায় সেটা তো জেনে নেই। আমার দেবরের তো ভালোবাসার মানুষ থাকতে পারে। ভাইয়া, আমাকে তুমি বিয়ে করবে না? আমার দিকে ভালো করে তাকাও, দেখো আমি কতটা হট, একদম কড়া জিনিস। আরিফার কথা শুনে আরাফ রাগে লুক নিয়ে তাকিয়ে বলল, জাস্ট শ্যাট আপ। কোথায় কি কথা বলতে হয় কোনো কিছু শিখো নাই? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। আরাফের ধমক শুনে সবাই চমকে উঠল। আরাফ বিরক্ত হয়ে উঠে চলে গেল। এক কানিতে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আরাফের রাগ দেখে রাফি বলল, আরাফ ধমক দিল?
আমার তো কলিজার পানি শুকিয়ে গেছে, এত কঠোর কণ্ঠ। আরিফা, কান্না করো না। আরাফ এসব নোংরামি পছন্দ করে না। ওই একজনকে ভালোবাসে। ওই আমার মতো যাকে একবার ভালোবাসে, রিপিট, ওই আমার মতো যাকে একবার ভালোবাসে তারপর আর কাউকে লাইফে বসাতে পারে না। এক নারীতে ওই আসক্ত। আরাফের আম্মুর কথাটা শুনে সবাই অবাক হয়ে গেল। রায়হানের কিছুটা নিজের বুকে এসেছে লাগলো। আরিফ হুট করে মনে পড়ে গেল, নদীর দিকে তাকালো। রায়হান বলে উঠল, ওই একজনকে ভালোবাসে, আর সেইটা তুমি জানো কাকে ভালোবাসে? ওই যাকে ভালোবাসে তাকেই। সবাই হেসে ফেললো। রায়হান বলে উঠল, রাগ কেন করছো? বলো না কাকে ভালোবাসে। আমি ওই মেয়ের সাথে ওর কাবিন করে রেখে দিব। ওরা বড় হইলে অনুষ্ঠান করে বিয়ে করিয়ে আনবো। আমার বিয়েতে আপত্তি আছে। নদী কথাটা শুনে মুখ মলিন হয়ে গেল। সবাই ভ্রুকুচকে তাকিয়ে বলল, কেন, কিসের আপত্তি আম্মু? আছে, কিন্তু আপত্তি ওইটা অজানা থাক। সবাই কথা বলতে লাগলো। আরিফ বাহিরের দিকে তাকিয়ে থাকলো। 10টার দিকে সবাই নিচে গিয়ে একসাথে খেতে বসলো। আরাফ অল্প খেয়ে উঠে পড়লো। ফুপি বলে উঠল, এই আরাফ, কি খাইলি বাপ? অল্প খেয়ে উঠে যাস কেন? যাক, ওই আর খাবে না। আরাফ শোন, দেখ তো তোর আব্বু কই গেল। যাচ্ছি। আরাফ ওর আব্বুকে খুঁজতে লাগলো। আরাফ খুঁজতে খুঁজতে হঠাৎ করে বাসার পেছনে কারো কথার শব্দ শুনে আরাফ ওইদিকে এগিয়ে গেল। আরাফ অবাক হয়ে গেল। আরাফ দেখে রায়হানকে একজন জড়িয়ে ধরে বলছে, তুমি কিভাবে আমাকে ভুলে যেতে পারো? তোমার স্ত্রীকে তুমি ফিরে আনছো, আমার তাতে কিছু যায় আসে না। তুমি আমাকে আমার সম্মানটুকু তো আমাকে দিতে পারো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমাকে তুমি আর কত কষ্ট দিবে রাইহান? তুমি যদি আমার যোগ্য অধিকার না দাও, আমি সবাইকে বলে দিব আতিয়া তোমার সন্তান। রোকসানা, তুই কিন্তু বেশি বোঝস। আমি কি তোদের খরচ দিই না নাকি? তোদের সব খরচ দিচ্ছি, এইটা তোর ভাগ্য ভালো। তুই বেশি বুঝিস না। আমি আমার স্ত্রীকে ভালোবাসি। আমি ওর মনে আর আঘাত দিতে পারবো না। দেখ, আমি অনেক কষ্টে ওকে ফিরিয়ে আনছি। তুই যদি ঝামেলা করস, আমি তোকে গুম করে দিব। রায়হান ধাক্কা দিয়ে পিছনে ঘুরে চলে যেতে নিলে আরাফ ওখান থেকে সরে গেল। আরাফ রাগে হাত মুঠো করে বাসার ভেতরে গেল। আরাফ সোফায় বসে রাগে হাত কচলাতে লাগলো। সবার খাওয়া শেষ হলে সবাই ঘরে এসে বসলো। আরাফ এক নজরে নিচের দিকে তাকিয়ে আছে। আরাফের আম্মু বলল, আরাফ, কি হয়েছে? তোর আব্বুকে না খুঁজতে গেলি? তুই রেগে কেন আছোস? আরাফের আম্মুর কথা শুনে রায়হান মনে মনে বলতে লাগলো, আরাফ কি আমাদের দেখছে নাকি? না, ওই কিভাবে আমাদের দেখবে? কিরে আরাফ, কথা বলছিস না কেন? আম্মু, আমরা আগামীকাল ঢাকা চলে যাব। আরাফ, কি হয়েছে? ঢাকা কেন যাবে? রায়হান আরাফের কাছে গিয়ে আরাফের কাঁধে হাত রাখতে আরাফ রাগে রায়হানের হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে রাগে উঠে হাত তুলতে যাবে। সবাই আরাফ বলে উঠল। আরাফ নিজেকে কন্ট্রোল করে কলার ঠিক করে দিতে দিতে বলল, আমার মায়ের আশেপাশে আমি আপনাকে দেখতে চাই না। মিথ্যা মায়া, মিথ্যা ভালোবাসা, মিথ্যা অভিনয় আমার মা পছন্দ করেন না। সেটা আপনার জানার দরকার ছিল। এখানে যদি আপনি আমার বাবা না হয়ে অন্য কেউ হইতেন, বিশ্বাস করেন আমি এখানে মেরে মাটির নিচে জীবিত কবর দিতাম। আরাফ, কি হয়েছে? তুই এসব কি বলছিস? আরাফ, আমাকে সত্যিটা বল, কি দেখছস তুই? আমি ওনাকে কিছু বলবো না। আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন তাহলে সব সত্যি আম্মুর কাছে প্রকাশ করেন। আপনাকে আমি 3 মিনিট সময় দিলাম। এই 3 মিনিট ভেবে আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন। হয় সত্যিটা সবার সামনে প্রকাশ করবেন, আর না হয় আপনি জেলে যাবেন। আমি টুকটাক অনেক আইন জানি। আমাকে বয়স কম ভেবে ভুল করেন না। আমি চাইলে আপনাকে এই মুহূর্তে জেলে পাঠাতে পারবো। আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে যাবেন না। 3 মিনিট সময়, এই যে বসলাম। আরাফ সোফায় বসে সময় চালু করে দিল। রায়হান বলে উঠল, কি সত্যি বলবো আমি? আরাফ, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। আব্বু ভাইয়া কোনো কিছু না জেনে কখনোই কার ওপর রাগ করে না। তুমি এমন কিছু করছো যেটাতে ভাইয়া রেগে আছে। তুমি ভাইয়াকে রাগাও না, জেলে যেহেতু পাঠাবে বলছে সেই তো তুমি রেডি থাকো। ভাইয়া অলরেডি 5 জন বড় বড় মাফিয়াদের জেলে পাঠাইছে। ওদের বিরুদ্ধে প্রমাণ বের করছে। ডং নাম করা মাফিয়ার জেলে যাওয়ার পিছনে ভাইয়ার হাত আছে। আরিফের কথা শুনে নদীর আম্মু অবাক হয়ে পড়ল, কি আরাফের হাত আছে? হ্যাঁ, ভাইয়া ফ্রেন্ডকে রেপ করছিল। সেখান থেকে ভাইয়ের পুলিশ গোয়েন্দা ওনাদের সাথে চলাফেরা। বড় বড় অফিসার ভাইয়াকে চেনে। ভাইয়া যদি একবার শুধু বলে যে আব্বু কোনো অন্যায় করছে আর সেই কাজ ভাইয়া সত্যি বানিয়ে দেওয়ার ক্ষমতা আছে,
তাই আব্বু সত্যিটা বলে দেয়। আরাফ আরিফের দিকে ইশারা করে চুপ থাকতে বলল। আরিফ চুপ হয়ে গেল। আরাফ ধমক দিয়ে বলল, আর 30 সেকেন্ড বাকি, সত্যিটা প্রকাশ করেন, না হইলে আমি আপনাকে রেপ কেসে ফাঁসাবো। আরাফের কথা শুনে রায়হান ভয়ে বলল, আমি বলছি তুমি সময় থামাও। রাহেলা আমাকে ক্ষমা করে দাও। রাহেলা যে মেয়ের সাথে সম্পর্ক থাকার কারণে তুমি আমাকে ছেড়ে পালিয়ে গেছিলে, সেই মেয়ে আর কেউ না, রুকসানা। আর আতিয়া আমার মেয়ে। রায়হানের কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। আরিফ রাগে মারতে যাবে, সাথে সাথে আরাফের আম্মু হাত ধরে সরিয়ে দিয়ে বলল, দূরে থাক। ওই তোমাকে ঠকিয়েছে আম্মু? আপনি আমার বাবা? এই কাহিনী সত্যি খালামণি, এইটা আমি জেনে যাওয়ার জন্য চাচ্চু আমাকে রাফির সাথে প্ল্যান করে ফাঁসিয়ে ফ্যামিলির সাথে ঝামেলা লাগিয়ে আমাদের বের করে দিয়েছিল। রাফি আমাকে জোর করে রেপ করার চেষ্টা করেছে। আমি সবাইকে জানালে চাচ্চু ভুয়া প্রমাণ দেখিয়ে দেয়। দুজন মিলে বলে আমার চরিত্র খারাপ। আমি রাফির সাথে জোর করছিলাম দেখে রাফি চিৎকার দিয়েছে। আমি সব মিথ্যা বলছি, আর সবাই সেটাই বিশ্বাস করে আমার ফ্যামিলিকে অপমান করছে। পরে আব্বু আম্মু আমাকে ছেড়ে চলে যায়। নদীর কথা শুনে আরাফ রাফির মুখে সজোরে ঘুষি মেরে বলল, বাপের পাপ থাকতে আবার অন্য মেয়ের ক্ষতি করস? তুই ভালো মানুষ, লুচ্চা কোথাকার। তুই কত মেয়ের সর্বনাশ করছস, আমার কানে কি আসে নাই? বড় ভাই হইছস বলে কিছু বলি নাই। আর এত জঘন্য কাজ কিভাবে করছস? অন্যায়কে প্রশ্রয় দিস? তুই কি মানুষ নাকি অন্য কিছু? আরাফ রাফিকে কয়েকটা ঘুষি মারলে রাফি আরাফকে ধাক্কা মারল। রায়হান রোকসানা দৌড়ে এসে আরাফের আম্মুর পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ভাবি আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। বউ আমাকে ক্ষমা করে দাও। আমি ওই জীবনেও কোনো মেয়ের দিকে তাকাবো না। আরাফের আম্মু ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আরাফ, টিকিট কাট। বউ প্লিজ, তুমি আমার কথা শোনো। আমি ওকে ভালোবাসি না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি ভুল করছি, আমি তো তোমার কাছে অনেকবার ক্ষমা চাইছি। প্লিজ তুমি ওদের নিয়ে যেও না। রায়হানকে লাথি দিয়ে সরিয়ে দিয়ে বলল, দূরে থাক। আর একটা কথা বলি, ওই মেয়েটাকে বিয়ে দেয়া লাগবে। যদি মানুষের বাচ্চা হয়ে থাকোস তাহলে ওকে বিয়ে করে নিস, আর মেয়েটাকে বাপের পরিচয় দিস। তোর প্রতি আমার ভালোবাসা আর আসে না। এখানে এই কয়েকদিন থাকলাম শুধুমাত্র সন্তানদের জন্য। ওদের কথা ভেবে আমি এখানে থেকেছি। আমার ছেলেদের চোখে তোকে ভালো ভাবা হিসেবে পরিচয় দিয়েছিলাম। আমি চাই নাই ওরা দুইজন তোর আসল রূপ জানুক, বাট তোর কাজে তুই নিজেই তোর চরিত্র তুলে ধরছস। আমি আমার সন্তান দুইটাকে তোর মতো করে বড় করি নাই। আমার ছোট ছেলে দুষ্টুমি করে, বাট সেই নারীদের সম্মান করতে জানে। ও যত দুষ্টুমি করবে দূরে থেকে, আর ওই মাকে ভয় পায়। তোর মতো কুলাঙ্কার না যে মাকে ধমক দিয়ে চুপ করে রাখবে। আরাফের আম্মু রায়হানকে সরিয়ে দিয়ে আরাফকে বলল, টিকিট কেটে নে। আম্মু, আমাকে নিয়ে ভাবিস না, আমার এসবে কষ্ট হয় না। ওর প্রতি ভালোবাসা বিশ্বাস আমার আগেই উঠে গেছে। ওর প্রতি আমার ঘৃণা ছাড়া আর কিচ্ছু আসে না। আর নদী, আমি জানি তুই আমার বৌমা। আরাফ আমাকে আগেই বলে দিয়েছিল। আমি দেখতে চাইছিলাম তোরা প্রকাশ না করে থাকোস কতদিন, বাট অপেক্ষা করার সময় আমার নাই। তুই যদি আমার ছেলেকে ভালোবাসোস তাহলে আমার বাসায় আসিস। গরিবের ঘরে থাকতে পারলে আসিস, না হইলে আসার দরকার নেই। আরাফের আম্মুর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নদী আরাফের সামনে দাঁড়িয়ে বলল, আরাফ যেখানে থাকবে আমি সেখানে থাকবো। তাহলে আরাফ 4টা টিকিট কাট। বৌমা, আমি তোমাকে কি বলবো, বলার ভাষা আমার জানা নাই। কিন্তু আমি মনে করি তুমি এইভাবে নিজের জায়গা ছেড়ে দিয়ে চলে গিয়ে বোকামি করেছো। আরাফ আরিফের ভবিষ্যৎ আছে, তুমি ওদের কথা ভেবে এখানে থেকে যাও। আর নিজের জায়গায় কেন অন্য কাউকে দিবে বলো? এর আগে পালিয়ে গিয়ে ভুল করেছো, আবার পালিয়ে যেও না। সবাই মিলে বোঝাতে লাগলো। আরাফের আম্মু অনেকক্ষণ পর বলল, তাই তো, আমি কেন পালিয়ে যাব? আমার সন্তানদের ভাগ থেকে তো আমি তাদের বঞ্চিত করতে পারি না। ছোট আফা, কাজে ডাকেন। ভাবি, আরে সমস্যা নাই, আমি ওদের বিয়ে দিব। আমি ওকে বিয়ে করব না, আমি তোমাকে ভালোবাসি। আরাফের আম্মু রাগে বলল, তুই তো থাপ্পড় খাওয়ারই যোগ্য। সন্তানদের সামনে থাপ্পড় খাস না। আমার রাগ আমি কন্ট্রোল করার চেষ্টা করছি। কন্ট্রোললেস করলে তোর জন্য ভালো হবে না। কি হলো ছোট আফা, কাজে ডাকেন। দুলা ভাই, আপনি তাকিয়ে আছেন কেন? যান, কাজে নিয়ে আসেন।
আপনি কি চান না আপনার বোনের বিয়ে হোক? ছোট ফুপা লজ্জায় মাথা নিচু করে ফেল। আরাফের আম্মু রেগে বলল, আমার সাথে চল তোরা। দুজনের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আরাফ আরিফ যেতে নিলে আরাফের আম্মু বলল, তোরা থাক, দুলাভাই আপনি আসেন, এত ভনিতা করেন না। আরাফের আম্মু জোর করে দুজনকে কাজে অফিসে নিয়ে বিয়ে দিয়ে নিয়ে আসলো। দুজনকে বাসার ভেতরে নিয়ে এসে বলল, তোদের ভাগ্য অনেক ভালো যে বাবার বিয়ে দেখতে পেলি। আরাফ আরিফ দৌড়ে ওর আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরল। আরাফের আম্মু বুকটা ফেটে যেতে লাগলো। আরাফের আম্মু চোখে পানি মুছতে লাগলো আর বলতে লাগলো, আরে আমার কষ্ট হচ্ছে না, আমি পাথর, জানিস তো। এটা কোনো ব্যাপার না, আমাকে নিয়ে তো ভাবিস না তোরা দুইজন। আর যাকে ভালোই বাসি না সে 1000টা বিয়ে করলে কি কষ্ট হওয়ার কথা বল? আরিফ আরাফ কান্না করে দিল। আরাফ বলে উঠল, আম্মু, আমি যদি সেদিন তোমাকে জোর করে তোমাকে আটকিয়ে রাখতাম তাহলে কখনোই এই বদমাইশি লোকের সামনে আসতে হইতো না, তোমাকে কষ্ট পেতেও হইতো না। আমি আব্বুকে বারবার বলছিলাম এই লুচ্চাকে কল দিয়ে না জানাতে, আমার কথা শুনলো না। চুপ কর, আমি কি কষ্ট পাই নাকি? আরিফ ছাড় তো। আর আরিফ, তোকে আজ একটা কথা বলবো, তুই কি আমার কথা রাখবি? কি কথা বলো আম্মু? আমি তোমার সব কথা রাখবো। আজ থেকে আরাফের মতো হবি, কখনো কোনো মেয়ের সাথে মজা করবি না। জীবনে কাউকে পছন্দ হইলে আমাকে এসে বলবি, আমি সোজা বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করে আনবো। কিন্তু তুই কোনো ভণ্ডামি করবি না। আমি জানি তুই অন্যদের মতো না, মজা করস তাই, বাট আর এমন মজা করার কোনো দরকার নাই। আর তুই যদি আমার কথা না বুঝো বা বুঝেও না বোঝার ভান করস, তাহলে তুই তোর রাস্তা, আমি আমার রাস্তা। আমার মেজো ছেলেকে নিয়ে আমি যেখানে ইচ্ছা থাকতে পারবো, ওই কখনোই আমাকে কষ্ট দিবে না। সব কিছুর সাথে ও মানিয়ে নিতে পারবে। তুই তোর এই ফ্যামিলির সাথে থেকে যাবি। আম্মু, আমি আর দুষ্টুমি করবো না, প্রমিস। আর আমি ভাইয়ের মতো ভালো হয়ে যাব, ভাইয়ের সাথে থাকবো, পড়াশোনা করব মনোযোগ দিয়ে, 5 ওয়াক্ত নামাজও করব। আরিফের কথা শুনে আরাফের আম্মু কপালে চুমু দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, এই তো আমার গুড বয়। আরিফ ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আরাফ ওর আম্মুর দিকে আগুন চোখে তাকালো। 3 দিন পর স্কুল থেকে আসার সময় আমার জন্য প্যাড কিনে নিয়ে এসেছো তো? নদীর কথা শুনে আরাফের আম্মুর দিকে আরাফ তাকালে আরাফের আম্মু বলল, আমি নিয়ে এসেছি, দিব? ওইসব বুঝবে নাকি? আমার কাছে আছে, আমি নিয়ে এসেছি, দেয়। দরকার নেই, আমার শাশুড়ি নিয়ে এসে দিবে। আরিফ ভাই, আমি তোমার সাথে স্কুলে যাব। সর এখান থেকে, তুই একা যা। আরিফ আতিয়াকে ধাক্কা দিলে সাথে সাথে আতিয়াকে অবাক আরাফ ধরে ফেলল। আরাফ বলল, আরিফ, থাপ্পড় মারবো? ওর সাথে এমন ব্যবহার কেন করস? ওই আমাদের ছোট বোন। তোকে দেখলে আমার শরীর জ্বলে, আর মাকে দেখলে তো মনে চায়। জাস্ট শ্যাট আপ। ওর কি দোষ? ওর বাপ মা খারাপ হইলেও ওই খারাপ নাকি? ওই খারাপ হইলে আমরাও ভালো নাকি? আমাদের শরীরেও মানুষের রক্ত রয়েছে। শোন, ওর আম্মুকে মেনে নিস না, আমিও মানি না, বাট ওই আমাদের বোন, এইটা মেনে নে। ওর তো এখানে কোনো দোষ নাই। আতিয়া চল, আমি তোকে নামিয়ে দিব। আরাফ আতিয়াকে নিয়ে সাইকেল করে বের হয়ে গেল। আরিফ পিছনে আরেকটা সাইকেল নিয়ে যেতে লাগলো। নদী, খালাবনি, আরাফকে একটু সোজা করো তো, বেশি বেশি করে। ওই এত ভালো মানুষই অত ভালো না। ও তো ঠিক বলছে, ওর বোনকে ওই দেখাশোনা করবে, এটাই স্বাভাবিক। এখানে আমি বলার কি? কিসের বোন? ওই সৎ বোন। এসব বাজে কথা আরাপের কানে কাছে দিস না। আর তুই উল্টাপাল্টা কোনো বুদ্ধি দিবি না। ওই গোমা টাইপের ছেলে। সেদিন নিজের রাগ কন্ট্রোল করছে দেখে ভালো লাগছে, আর রাগ উঠুক আমি চাই না। এবার রাগ করলে যদি কন্ট্রোল না করতে পারে, কাউকে ছাড়বে না। নদী আর কিছু বলল না। 4টার দিকে 3জন বাসায় চলে আসলো। সবাই বসে আছে। আতি দৌড়ে এসেছে, ওরা মুখে জড়িয়ে ধরে বলল, আম্মু জানো আজ কি হয়েছে? ওই যে রাহাত, ও যে আমাকে প্রতিদিন জ্বালায় না, আজকে ও আমাকে মারছিল। ভাইয়া ওইখানে যাচ্ছিল, আরিফ ভাইয়া ওদের মেরে মাটিতে ফেলে দিয়েছিল, আর সবার সামনে বলছে আমি নাকি আরিফ ভাইয়ের বোন। কেউ যদি আমার দিকে চোখ তুলে তাকায় তার খবর আছে। সবাই আরিফের দিকে তাকালো। রায়হান বেশ অবাক হয়ে গেল। আরিফ ধমক দিয়ে বলে, এত খুশি হওয়ার কি আছে যত সব? বোন বলছি বলে কি তোকে মেনে নিয়েছি নাকি? আরিফ কথাগুলো বলে চলে গেল। আরাফকে দেখে নদী এসে আরাফের ব্যাগ হাতে নিয়ে ঘাম মুছে দিতে দিতে বলল, রুমে চলো। আম্মু, তুই ওকে বুঝাইছস তাই না? ও যত রাগ দেখাক,
ওই আতিয়াকে বোন হিসেবে ভালোবাসে। আতিয়া, তুই বেশি বেশি ওর আশেপাশে যাস না। আর আম্মু, আমাকে একটু শহরে যেতে হইতো। কেন? আমার কিছু জনের সাথে দেখা করার ছিল। আম্মু যাইতে দিও না, ভাইয়া গোয়েন্দা টিমের সাথে যাবে। ভাবি ভাইয়াকে যেতে দিও না, ভাইয়া যেখানে যাবে সেখানে গোলাগুলি চলবে। আমার কথা ভাইয়া শুনে না। আরাফ, এইসব ভেতরে না যাওয়াই ভালো। তোর মাথায় আলু তুলে দিব বলে দিলাম। কি আলু তুলে দিবে? তুমি কোথাও যেতে পারবে না। আরাফের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আরাফ ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু, আমার শখ 18 হইলে আমি জয়েন করে ফেলবো। এখন যাওয়ার অনুমতি দাও না আম্মু। সবকিছু মেনে নিয়েছি, একটু বেশি হয়ে যাচ্ছে না? আম্মু, আমার কিছু হবে না তো? আর আমার কিছু হইলে আরিফ তো আছে। আরাফের কথা শুনে নদীর আগে গলা চেপে ধরে বলল, আমার কি হবে? আমি কাকে নিয়ে থাকবো? নদী রেগে রুমের ভেতরে নিয়ে গিয়ে বলল, আমার জন্য কি তোর মনে জায়গা নাই নাকি? তুই কি আমাকে ভালোবাসিস না নাকি? আমার কথা একবারও না ভেবে তুই কিভাবে নিজের স্বাধীনভাবে চলার কথা ভাবস? নদী, আমার কিছু হবে না। জীবন আছে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেটা ভেবে তো আর আমি ঘরে বসে থাকতে পারি না। আরাফের কথা শুনে নদী রাগে বলল, উফ, আরে আল্লাহ, যখন নিয়ে যায় তখন দেখা যাবে। আমি জেনে শুনে তোমাকে এই বিপদের মধ্যে আমি যেতে দিব না। আমার প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার তোমাকে লাগবে। কেন বুঝতে পারছো না? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার আম্মু আমাদের মেনে নিয়েছে, এটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। বাট আমি জেনে শুনে তোমাকে ওইখানে যেতে দিব না। তুমি যদি বলো যে তাও যাব, তাহলে আমাকে লাশের উপর দিয়ে যাও। নদী কথাগুলো বলে কান্না করতে লাগলো। আরাফ কিছু না বলে সোজা অশ্রমে চলে গেল। গোসল করে বের করে দেখে নদী এখনো কান্না করছে। আরাফ বলে উঠল, এত কান্না করা বন্ধ করবে? মাথা ব্যথা করবে পরে। করলে করবে, তাতে তোর কি? আমার কিছু হইলে তো আর তোর কিছু যায় আসে না। আরাফ নদীর পাশে বসে হাতে হাত রাখলে নদী এক ঝটকায় সরিয়ে দিল। আরাফ নদীর দিকে তাকিয়ে বলল, তোমাকে চোখে পানিতে সুন্দর লাগছে না? আমাকে সুন্দর লাগবেও না, কারণ এখন তো স্কুলে সুন্দর সুন্দর মেয়েরা ফ্রেন্ড হয়েছে। এখন সুন্দর লাগার প্রশ্নই আসে না। এখন তো আমি বুড়ি লাগবো। নদীর কথা শুনে আরাফের খারাপ লাগলো। আরাফ নদীর মুখে হাত দিয়ে নিজের দিকে ঘুরিয়ে বলল, নদী, তুমি আমার স্ত্রী, তুমি আমার চোখে সব থেকে সুন্দর নারী। আমি তোমার বয়স জেনে আমি তোমাকে ভালোবেসেছি। তুমি 25 বছরের মেয়ে, এটা কোনো বেশি বয়স না। তুমি বারবার নিজেকে কেন ছোট করছো? আমি যদি সুন্দর হইতাম বা আমাকে ভালোবাসতে, তাহলে আমার আশেপাশে থাকার কথা ভাবতে, আমাকে রেখে চলে যাওয়ার কথা কখনোই ভাবতে না। শোনো, আমার ছোট থেকে এইটা শখ ছিল। আচ্ছা যাও, আমি সব বাদ দিব। আমি এখন কল দিয়ে বলে দিচ্ছি। সত্যি? হুম। নদী খুশি হয়ে আরাফের কোলে বসে গলা জড়িয়ে ধরে চুমু দিতে লাগলো একের পর এক। আরাফ নদীর দুষ্টমি হাসি দিল। আরাফ ফোন বের করে কল দিয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার, আমি যেতে পারবো না। এই কাজ আমি ছেড়ে দিচ্ছি। আরাফের কথা শুনে বস রেগে গেল। আরাফকে বোঝাতে লাগলো। আরাফ সোজা না করে দিল। বস ব্যথ হয়ে বলল, ওকে, তোমার যেটা ভালো লাগে সেটাই করো। আরাফ ফোন কেটে দিল। নদী খুশিতে আরাফকে খাটে ফেলে একের পর এক চুমু দিতে লাগলো। আরাফের খারাপ লাগলে প্রকাশ করলো না। আরাফ হাসি মুখে বলল, আরে বাবা, হইছে। আই লাভ ইউ জান। শোনো, তোমার 18 বছর হইলে আমরা বাবা মা হওয়ার প্ল্যান করব। ওকে? বাবা মা? ওকে, ডান। আরাফ নদীকে নিচে ফেলে ঠোঁটে কিস করলো। নদী আরাফকে বলল, 7 দিন পর। কেন? এখন এসব করা যাবে না। 7 দিন পর করা যাবে। আল্লাহ আমাকে ছুটি দিয়েছে। মাসিক ব্যাপার কিছু জানো? বইয়ে পড়ছি। ওইটাই। ও, কিস তো করা যাবে। আরাফ নদীর উপরে উঠে একের পর এক কিস করতে লাগলো। হুট করে আরিফ আসলে আরিফ বলে উঠল, ভাইয়া আম্মু কান্না করছে। দুজন লাফ দিয়ে উঠে পড়ল। আরিফ নদীকে ঘুরে তাকিয়ে বলল, আমি কিছু দেখি নাই। আরাফ দৌড়ে নিচে চলে গেল। রুমে গেলে দেখে রায়হান রুমের ভেতরে চিল্লিয়ে বলছে, আমি ভুল করছি, বারবার তো মাফ চাচ্ছি, তাও কেন মাফ করছো না? আমি তো বলছি আমি ওকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি। আমার দিকে তাকাও না। আমাকে ভালোবাসলে কখনোই তুমি অন্য নারীর কাছে যেতে না রায়হান। আমি আমার ফ্যামিলিকে ছেড়ে তোমার হাত ধরেছিলাম। এত বছর হয়ে গেছে আমি আমার ফ্যামিলির কাছে যাওয়ার মুখ রাখি নাই। আর দিন শেষে তুমি আমাকে ঠকিয়েছ। আমার বাবা মা আজ এসেছে, তাদের সামনে আমি যাওয়ার সাহস পর্যন্ত পাচ্ছি না। আমি তাদের মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিলাম। আমি তোমাকে ভালোবেসে কি করি নাই? আমি কোন মুখে তাদের সামনে দাঁড়াবো? আমি কি বলবো তাদের?
রায়হান আরাফের আম্মুকে জড়িয়ে ধরতে যাবে, সাথে সাথে আরাফ রায়হানের হাত ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, বের হয়ে যান, গেট আউট। আরব সামনে থেকে সরো, আমাদের মাঝখানে আসবে না। এখন থেকে যান। বলছি না তুমি যাও এখান থেকে। রায়হানের সাথে কথা কাটাকাটি হলে আরাফ নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। আরাফ রায়হানের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। রায়হান হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। আরাফ বসার ঘরে ছুঁড়ে মালে পড়ে গেল। সবাই দাঁড়িয়ে গেল। আরাফ রান্নাঘর থেকে কেরোসিন লাইটার নিয়ে এসেছে, সোজা রায়হানের শরীরে কেরোসিন দিতে লাগলো। সবাই ভয়ে আরাফকে থামাতে বলতে লাগলো। সবাই আরাফকে থামানোর চেষ্টা করতে লাগলো। আরাফ বলে উঠল, আমাকে ছাড়েন, ওর বেঁচে থাকার কোনো অধিকার নাই। তুই দুনিয়াতে বেঁচে থাকলে কেউ সুখে থাকবে না। তুই বাচ্চা জন্ম দিতে পারবি, বাট তাকে বউ হিসাবে মেনে নিবি না। আবার ভালোবেসে বিয়ে করবি, তাকে বাদে অন্য নারীদের প্রতিও আসক্ত থাকবি। সবার লাইফে আগুন জ্বালিয়ে সুখে থাকবি। আমি তোকে সুখে থাকাচ্ছি, তোর গায়ে আমি আগুন লাগাবো। আরাফ লাইটার জ্বালিয়ে যেই ঢিল মারতে যাবে, সাথে সাথে আরাফের আম্মু আর রোকসানা দৌড়ে গিয়ে রায়হানকে জড়িয়ে ধরল। আরিফ লাইটারটা ক্যাচ করে দূরে ফেলে দিল। আরাফকে আম্মু রাগে আরাফের কাছে এসে সদরে থাপ্পড় মেরে বলল, আমার জামাই হাজার খারাপ হোক, ওই আমার স্বামী। আমার স্বামীকে আমি শাস্তি দিব। তুই শাস্তি দেওয়ার কি? ওই যত মেয়েকে বিয়ে করবে আমি সবার সাথে বিয়ে দিব। এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তুই তার ভিতরে আসার কে? আমি তোকে অনুমতি দিয়েছি? কুলাঙ্গার কোথাকার! নিজের জন্মদাত্রী পিতাকে আগুন ধরিয়ে দিতে আসোস? তুই সন্তান নামে কলঙ্ক। তুই বের হয়ে যা এখান থেকে। তোর মতো সন্তানের আমার কোনো প্রয়োজন নেই। আমার স্বামীর দিকে যে তাকাবি তার চোখ তুলে ফেলবো। আমাদের মাঝে তোরা কেউ আসবি না, কেউ না। আরাফের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আরাফ বলে উঠল, ওই কেমন স্বামী যে নিজের স্ত্রীর প্রতি আসক্ত থাকতে পারে না? বারবার বলো তোমাদের ব্যাপার। একটা সন্তানের সামনে তার মা যদি কান্না করে, তাও আবার বাবা পরকীয়ার জন্য, ওই সন্তানদের ভিতরে কী রকম লাগে সেটা তুমি কি বুঝবে? যেখানে নিজের মা থাকার কথা, সেখানে অন্য এক মহিলা ঘুরঘুর করে, সেই যন্ত্রণা তুমি কি বুঝবে? মায়ের কষ্ট দেখলে সন্তানদের ভিতরে কতটা যন্ত্রণা হয়, সেইটা বোঝার ক্ষমতা তোমাদের নাই। কারণ তোমাদের বাবা মা তো আর এমন জঘন্য লাইফ তোমাদের দেয় নাই। আমরা দুই ভাই তোমাদের থেকে কি পাইছি বলতে পারবে? তোমার চোখের পানি ছাড়া আমরা আর কিছু দেখি নাই। তোমাকে খুশি করার জন্য দুই ভাই কি করি না, বাট প্রতিবার আমরা ব্যর্থ হয়েছি, কারণ আমরা জানতামও না কেন তুমি কান্না করো। আরাফ কান্না করতে লাগলো, আবার বলতে লাগলো, আমাদের ভুলভাল বুঝিয়ে গেছো। জ্ঞান হওয়ার পর থেকে অন্য একজনকে বাবা হিসাবে জানতাম। সেই মানুষ মাসে একবার আসতো, কে জানতো সেই মানুষ আমাদের আসল বাবা না। আমার তো ঘৃণা লাগে তোমাদের মতো বাবা মাপে অন্য একজনের পরিচয়ে আমাদের বড় করছো। এত বছর পর নিজের বাবা পরিচয় জানলাম, সেই একটা মাদার বোর্ড। তুমি তোমার হাজবেন্ড নিয়ে থাকো। ভাইয়া আমরা এখান থেকে চলে যাব। ভাইয়া চলো, এখান থেকে আমাদের কেউ নেই। আমরা ভুলে যাব আজ থেকে আমাদের কোনো বাবা মা ছিল। এমন মানুষদের সাথে আমি থাকতে চাই না। আরিফের কথা শুনে আরাফের আম্মুর কলিজা ভেদ করে গেল। আরিফ আরাফের হাত ধরলো। আরাফ নদীর দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাদের সাথে যাবে? আমার স্বামী যেখানে আমিও সেখানে। আরাফ নদীর হাত ধরে বের হতে লাগলো। সবাই থামানোর চেষ্টা করলে কারো কথা শুনলো না। তিনজন বের হয়ে চলে গেল। রায়হান আরাফের আম্মু চোখ দিয়ে শুধু পানি বের হতে লাগলো। নদীর আম্মু বলল, রাহেলা, তুই নিজের সন্তানদের পাশে থাকতে পারতি, কার জন্য ওর গায়ে হাত দিলি? তুই জানোস আরাফ সাথে আমাদের পরিচয় কিভাবে? আরাফ তোকে আরিফকে অসম্ভব ভালোবাসে। তোর অপারেশনের টাকার জন্য ওই নদীকে বিয়ে করতে এসেছিল। নদী ছদ্মবেশ নিয়েছিল, মুখে অ্যাসিড মারলে যেমন হয় তেমন মেকআপ করেছিল, বিচ্ছিরি দেখা যাচ্ছিল, সাথে হাজারটা সমস্যা কথা বললেও আরাফ তাও বিয়ে করতে রাজি হয় যাতে তোকে সুস্থ করতে পারে। ওইটুকু ছেলের কাছে মায়ের প্রতি এত ভালোবাসা দেখে তোর দুলাভাই রাজি হয়। সবকিছু খুলে বলেই সবার চোখে পানি চলে আসলো। দাদি রায়হানের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, তোকে জন্ম দিয়ে জীবনে বড় ভুল করেছিলাম। তোর জন্য আমার নাতিদের কতটা কষ্ট পেতে হয়েছে। এইটুকু বাচ্চা যেখানে ওর খেলাধুলা পড়াশোনা করে কাটিয়ে দেওয়ার বয়স, যেখানে টেনশন কি জিনিস, দায়িত্ব কি জিনিস বোঝার কথা না, সেই বয়সে এই বাচ্চা দুটি ছেলে কে সব কিছু করতে হয়েছে। শুধু আমরা তোদের কারণে ওদের লাইফটা এলোমেলো করে দিয়েছিস। তুই মরস না কেন?
তোর মতো কুলাঙ্গার সন্তান আল্লাহ আমার পেটে কেন যে দিয়েছিল? আল্লাহ এই দিন দেখার আগে আমাকে নিয়ে গেলে তো পারতেন। রায়হান হাঁটু গেড়ে বসে হাউমাউ করে কান্না করতে লাগলো। 10 বছর পর। ভাই আমি বিয়ে করব না ভাই, প্লিজ ছাড়ো আমাকে। চাচু তোমরা আব্বুকে বুঝাও না, ভাবি কিছু বলেন না ভাইয়াকে। আরাফের কথা শুনে আরাফের ছেলে আরহাম বলতে লাগলো, চাচু তোমার আজকে বিয়ে, আমিও বিয়ে করব, পাপা আমিও করব। আরহামের কথা শুনে সবাই হাসতে লাগলো। নদী বলল, চাচা বিয়ে করব না, আর ভাতিজা বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। ভাবি ওকে বিয়ে করেন, আমি পড়াশোনা শেষ না করে বিয়ে করব না। কথা কম বলো। গাড়িতে উঠো, না হইলে তোর খবর আছে। আমার স্বাধীনতা কেড়ে নিও না, তোমরা আমার ভালো ভাই ভাবি। কানের নিচে বাজাবো, চুপচাপ গাড়িতে বসে। খালি ফাজলামি করা শুরু করেছো। ভাই শুনো না, আমি না একজনকে ভালোবাসি, প্লিজ ভাই আমাকে জোর করে অন্য কারোর সাথে বিয়ে দিও না। কি ভালোবাসো, এসব বললে চলবে না। আরিফকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গেল। আরিফ বিয়ে করবে না বলে বায়না করতে লাগলো। আরিফ ড্রাইভিং করতে লাগলো। আরহাম আরিফের দিকে তাকিয়ে বলে, চাচু ছোট আম্মু আমাকে চকলেট কিনে দিয়েছে, ছোট আম্মু অনেক ভালো। তুই কি ঘুষ খাইছোস? তুই আমার ছেলে হয়ে কিভাবে আমাকে ফাঁসিয়ে দিচ্ছিস? তোর বড় হইলে তোর গার্লফ্রেন্ড হবে না, আমি তোকে জোর করে অন্য কারোর সাথে বিয়ে দিব। ভাবির বাচ্চা একটা। আরিফের কথা শুনে আরহাম বলে, দাদির বাচ্চা? আরহামের কথা শুনে তিনজন অবাক হয়ে গেল। আরহাম হাসতে লাগলো। আরাফের মন খারাপ হয়ে গেল। আরিফ আরহামের সাথে ঝগড়া করতে লাগলো। মেয়েটার বাসার ভেতরে গিয়ে ধমক দিল। দুজন চুপ হয়ে গেল। আরাফ আরিফকে পাজা কোলে নিয়ে জোর করে নিয়ে গেল ভেতরে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। মেয়ের বাবা বলল, স্যার আরিফ বাবা কি বিয়ে করতে রাজি না? রাজি হচ্ছে না তো, বিয়েটা হোক তারপর দেখাবো মজা। আরিফ জোর করে পাশে একটা মেয়ের সামনে বসিয়ে দিল। আরিফ বলতে লাগলো, আঙ্কেল আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি বিয়ে করব না। এই মেয়ে, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমার ভাইয়াকে জোর করে তুলে আনছে। আরহাম মেয়েটার কোলে গিয়ে বসে বলে, ছোট আম্মু চাচু অনেক ফাজিল। ছোট আম্মু তোমার ঘুমটা খুলো না, তাহলে চাচু তোমাকে চিনি ফেলবে। আরহামের কথা শুনে সবাই হাসতে লাগলো। মেয়েটা কপালে চুমু দিল আরহামের। আরহামকে চকলেট দিলে আরহাম কোলে বসে খেতে লাগলো। আরে বলে উঠল, আঙ্কেল বিয়েটা পড়ানো শুরু হোক তাহলে। মেয়েটার আব্বু বলে, স্যার একটু অপেক্ষা করি, আমার ছেলেরা আসছে তো, ওর শ্বশুরবাড়ির ফ্যামিলিরা আসছে, আর কয়েক মিনিট অপেক্ষা করেন। আঙ্কেল ওকে আর স্যার কেন বলছেন? অফিসে স্যার, এখানে তো আত্মীয়, আমরা ওকে স্যার বলেন না। নদীর কথা শুনে হেসে দিল। মেয়েটার আব্বু কিছু বলবে, তখনই সবাই চলে আসলো। মেয়েটার আব্বু আম্মু এগিয়ে গিয়ে সবাইকে স্বাগত জানালো। সবার সাথে কুশল বিনিময় করে সবাইকে বসতে দিল। আরাফের সামনে পরিচয় করিয়ে দিতে যাবে, নদী থমকে গেল। আরাফ সামনে তাকে সালাম দিতে আতিয়ে দৌড়ে এসে আরাফকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, নদী আপু। আরাফের আম্মু রায়হান সবাই ওদের দিকে তাকালো। আরাফের দিকে এগিয়ে আসতে নিলে আতিয়াকে সরিয়ে দিয়ে বলল, আঙ্কেল বিয়েটা পড়ানো শুরু করেন। এই আত্মীয় ভিতরে কোনো বিয়ে আমি করব না। ভাইয়া ভাবি এখন থেকে চলো, আরহাম চলো আমার সাথে। আরে মিয়া, এটা আমি। মিষ্টি মুখে ঘোমটা সরিয়ে দিলে আরিফ অবাক হয়ে গেল। আরিফ তাও বলল, বিয়ে করব না আমি, তাই ওই ফ্যামিলির সাথে। কি বিয়ে করবে না মানে কি বলতে চাইছো? তুমি আমাকে বিয়ে করবে না ভেবে কথা বলছো তো? বিয়ে হবে। আরিফ চুপ কর। না, এখানে বিয়ে করলে এসব মানুষদের সাথে দেখা হবে, এসব মানুষদের দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়। আরিফ ভাই। চুপ, তোর কিসের ভাই রে আমি? আরহাম এদিকে আসো। নদীর আম্মুকে দেখে আরহাম দৌড়ে গিয়ে নদীর আম্মুকে জড়িয়ে ধরে বলে, নানু তুমি এখানে কি করছো? সবাই আরহামের দিকে অবাক হয়ে তাকালো। নদীর আম্মু কোলে নিয়ে চুমু দিয়ে বলল, তোমরা এখানে কি করছো? আরহাম বলে ওঠে, চাচুর বিয়ে ছোট আম্মুর সাথে। নানু আমিও বিয়ে করব, কিন্তু আমার তো গার্লফ্রেন্ড নাই, আমি কিভাবে বিয়ে করব? আরহামের কথা শুনে সবাই হেসে দিল। আরহামের আম্মু রায়হান বলে উঠল, আমি তোমার গার্লফ্রেন্ড হব, তুমি কি রাজি? আরাফের আম্মু কোলে নিলে আরহাম বলে ওঠে, আপনি আমার গার্লফ্রেন্ড হবেন? না, আমার তো আপনাকে পছন্দ হচ্ছে না, আপনার চুলগুলো সাদা হয়ে গেছে। সবাই হেসে দিল। রোকসানার কোলে নিয়ে বলল, আমার চুল কিন্তু সাদা হয় নাই, দেখো আমাকে কি পছন্দ হয়? কিছুক্ষণ ভেবে বলে, না আমার তো বউ লাগবে, আমার সমান হতে হবে, আপনি তো বড়। রাফি আরহামকে কোলে নিয়ে বলে, আমার মেয়েকে বিয়ে করবে দেখো। আরহাম রাফির মেয়েকে দেখতে লাগলো। আরহাম বলে ওঠে, না এই আপুটাকে ভালো লাগে নাই, আপুটা লম্বা আমার থেকে বড়। আরহাম আমার কাছে আসো, বাসায় যাব। আরে বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আরিফ তুই কি ঘর জামাই থাকবি নাকি? কথা কম বল, বিয়েটা কর, অন্য আত্মীয় আসলে তুই আসবি না। আমার বমি আসছে এইসব মানুষদের দেখে।
আরহাম বলে ওঠে, চাচ্চু তুমি তো পচা মানুষকে দেখে কে বমি করে, বেড বয় চাচ্চু। আরিফ আরহামকে টান দিয়ে নিয়ে চলে যেতে দিলে আরফের আম্মু পিছন থেকে জড়িয়ে ধরলো। আরফের আম্মু বলল, আরিফ, আরিফ ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রায়হান বলে উঠল, তোরা দুইজন আমাকে মেরে ফেল, আমি কেন, কেউ আর বাধা দিবে না। তাও তোর আম্মুকে তোরা ভুল বুঝে চলে যাস না। তোর আম্মু তোদের ছাড়া ভালো নেই। তোরা বললে আমি এখনই নিজের শরীরে এখানে আগুন দিব। আমার জন্য আর তোর আম্মুকে কষ্ট দিস না। আরাফের আম্মু আরাফের সামনে গিয়ে বলল, আমাকে মেরে ফেল, মেরে ফেল আমাকে। আমি তোর মা হওয়ার যোগ্য না। আমি চাইলে আমার অতীত চেঞ্জ করতে পারবো না। তার থেকে ভালো তোদের যত রাগ আছে আমাকে মেরে ফেল দুইজন। আরাফের আম্মু আরাফের হাত আর আরিফের হাত নিয়ে নিজের গলায় চেপে ধরল। আরাফ হাত সরিয়ে নিতে লাগলো। আরিফ টান দিয়ে হাত সরিয়ে নিয়ে জড়িয়ে ধরল। আরাফ কান্না করতে করতে বলল, আমি ভুল করেছিলাম। আমি সন্তান হয়ে বাবাকে খুন করতে নিয়েছিলাম। আমি এখন বাবা হয়েছি। আমি এখন বুঝতে পারি বাবা হওয়ার কত জ্বালা। আরাফ ওর আম্মু আর রায়হান জড়িয়ে ধরে ক্ষমা চাইতে লাগলো। সবার সাথে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিল। আরিফ আর মিষ্টির বিয়ে পড়ানো শুরু করলো। বিয়ে পড়ানো শেষ হলে সবাই আরহামকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। আরাফ বলে উঠল, আরিফ তাহলে বাসায় জাগা। মিষ্টি তোমাকে তো বিয়ে করতে চাই নাই, তুমি ওকে স্বামী হিসেবে মেনে নিও না। আরাফের কথা শুনে আরিফ হকচকিয়ে বলল, ভাইয়া তুমি আমার শত্রু নাকি? আমি কি জানতাম তুমি আমার গার্লফ্রেন্ডের সাথে বিয়ে ঠিক করেছো? মিষ্টি ভাইয়ের কথা শুন না। না ভাইয়া ঠিক বলছে, তুই তো আমাকে বিয়ে করতে চাস নাই। দুজনের কথা শুনে সবাই হাসতে লাগলো। সবাই আড্ডা দিয়ে রাতের খাবার খেয়ে সবাই মিলে আরাফের বাসায় চলে গেল। আরাফের আম্মু বলল, আলহামদুলিল্লাহ, আমার ছেলেদের সফলতা দেখে অনেক ভালো লাগছে। সবকিছু নদী আর আরিফ আর আমার শ্বশুর মশাইয়ের জন্য সম্ভব হয়েছে। ধন্যবাদ। আচ্ছা আফা, তুমি আমাকে তো আগে বলো নাই আমার নাতি আছে আর ওদের সাথে তোমার যোগাযোগ আছে, মিথ্যা কেন বলতে? আমাকে কসম করা হয়েছিল, তাই বলতে পারি নাই। নদী সবার রুম দেখিয়ে দিতে লাগলো। আরিফ আরাফ ওর আম্মু মিলে ছাদে চলে গেল। আরাফের আম্মু দোলনায় বসে থাকলে দুই পাশে দুইজন বসে কাঁধে মাথা দিল। দুইজনের কপালে চুমু দিয়ে বলল, তোদের মনে কিছু নেগেটিভ চিন্তা আছে যেটা আমি দূর করতে চাই। তোরা যাকে আব্বু বলে জানিস সে আমার ফ্রেন্ড ছিল। আরাফ, তুই ছোটবেলায় তোর আব্বুর জন্য পাগল ছিলি। তুই তোর আব্বুর জন্য কান্না করতি, অনেক অসুস্থ হয়ে গেছিলি। হঠাৎ করে তুই ওকে আব্বু বলা শুরু করস। সেখান থেকে ওকে আব্বু বলতি। ওর কোনো ছেলে ছিল না, তাই তোদের ওই ছেলে হিসেবে ভালোবাসতো। ওর ওয়াইফ আছে, 2টা মেয়ে আছে। আমি ঢাকা গেলে ওই আমাকে ওইখানে প্রাইভেট নিয়ে দেয় ওর সাথে সাথে ভাড়া থাকার জন্য। ওই বাসা ম্যানেজ করে দিয়েছিল। ওনার ওয়াইফ তোমাদের নিয়ে সন্দেহ করে নাই? সন্দেহ কেন করবে? ওর ওয়াইফ আমার ক্লাসমেট ছিল, ওই সব জানতো। ওই পরামর্শ দিয়েছিল। ওই মাঝে মাঝে আসতো। তো শাপলা আন্টি যে, ওইটা ছিল ওর বউ। ওই তো আসতো আমাদের খোঁজ নিতে। এই জন্য তো ওনার সাথে আমি মাঝে মাঝে দেখছি। আমি কৃতজ্ঞ যে ওদের মতো ফ্রেন্ড পাইছিলাম। আর যে আব্বু ওই মারা যায় নাই, ও বিদেশে চলে গেছে। আমার সাথে কোচিং নিয়ে একটু ঝামেলা হয়েছিল, সেইটার জন্য রাগে আর যোগাযোগ করে নাই, আমিও করি নাই। তার কিছুদিন পর শুনি ওই বিদেশে চলে গেছে। তাই তোদের মিথ্যা বলছিলাম, না হইলে তো তোরা আবার কান্না করতি। তিনজন কথা বলছিল। নদী ছাদে এসে তিনজনকে হাসাহাসি করতে দেখে খুশিতে চোখে পানি চলে আসলো। নদী বলে উঠল, নতুন জামাই, আপনার কি মনে আছে যে আপনার ঘরে নতুন বউ রেখে এসেছেন? আমার তো খেয়ালই নাই। এই যা তুই। তোমার কাছে থেকে যেতে ইচ্ছে করছে না আম্মু? যা এখান থেকে। আরিফকে তাড়িয়ে দিয়ে দিলে চলে গেল। আরাফের আম্মু হাই তুলতে তুলতে চলে গেল। নদী আরাফের পাশে বসলো। আরাফ নদীর দিকে তাকিয়ে বলল, চলো রুমে যাই, ঘুমাবো। অনেক ঘুমাইছি, এই রোমান্টিক ওয়েদারটা এখানে বসে উপভোগ করি। নদী আরাফের কোলে মাথা দিয়ে গুটিসুটি হয়ে শুয়ে আকাশ দেখতে লাগলো। আরাফ নদীর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নদী বলল, চাঁদ দেখো। আমার দিকে কি দেখো? আমার চাঁদ তো আমার কোলে শুয়ে আছে। নদী আরাফের কথা শুনে লজ্জা পেয়ে গেল। আরাফের দিকে ঘুরলেই আরাফ ছোট জোড়া নিজের দখলে নিয়ে নিল।